সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বেশ একটু অন্যরকম ভাবে আবারও পরীক্ষা দেওয়া লাগলো। আমরা 2018 সালে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে তৎকালীন ডি ইউনিটে একবার পরীক্ষা হয়েছিল, তো প্রশ্ন ফাঁসের অভিযোগে ওই প্রশ্নটা বাতিল হয়েছিল। আপনাদের এটা ওই সময় আপনারা অনেক ছোট সম্ভবত, চিত্রনায়িকা বুবলি নাম শুনেছেন নিশ্চয়ই। ওনার ছোট ভাই ওই পরীক্ষাতে ফার্স্ট হয়েছিল আর কি, এই প্রশ্ন ফাঁস পরীক্ষায়। তো এরপর এখন ওই যে আপনারা সকলে জানেন এনসিপি জাতীয় নাগরিক কমিটির বর্তমান যিনি আহ্বায়কের পরে কি সেক্রেটারি টাইপের আর কি, যিনি আক্তার হোসেনের কিন্তু তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তে নিতে বাধ্য হয় যে আগের পরীক্ষাটা আংশিক বাতিল বলা যায়। অর্থাৎ কি করেছিল, যারা আগের প্রশ্নে শুধুমাত্র পাশ করেছিল তাদেরকে আবার পরীক্ষা নিয়েছিল। তো 2018 সালে দুইবার পরীক্ষা হয় বলা যায়। প্রথমবারের পরীক্ষাতে যারা শুধু পাশ করেছিল তারা পরীক্ষা দিতে পেরেছিল। তো এবার আপনাদের যদি ওই সিস্টেম করে নাই, আপনাদেরকে হচ্ছে এমসিকিউ পরীক্ষা সবাইকে নেওয়া হয়েছে। তো প্রথমে যাদের পরীক্ষা ভালো হয়েছিল ওরা বেশ একটা চিল মুডে ছিল যে যাক সব শেষ। আবার যখন পরীক্ষার ডেট দিয়েছে, অর্থাৎ আরেকটা আমাকে বলা যায় একটা টেনশনের মুহূর্তের মধ্যে আপনারা যাচ্ছেন নিঃসন্দেহে। তো আজকে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষাটা হয়েছে। আপনাদের বিকাল 3টা না 3:30টায় পরীক্ষা ছিল মোস্ট প্রবলি। আশা করি পরীক্ষা ভালো হয়েছে। তো আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়েছেন। এখানে কমেন্ট বা কি দেখতে পারবো আমি? ওকে, আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন বেশ কয়েকজন, ক্লাস করতেছেন। তো আমরা কোশ্চেনগুলো সলভ করে দিব খুব দ্রুতই সবগুলো। অর্থাৎ যারা যারা এখনো পর্যন্ত বিভিন্ন উত্তর নিয়ে কনফিউশন আছেন, সঠিক উত্তর নিয়ে হবে কোনটা, বিশেষ করে ব্যবসায়ী শিক্ষার অনেক কোশ্চেন নিয়ে বেশ আপনাদের মধ্যে যথেষ্ট কনফিউশন আছে। তো কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা যারা কমেন্ট করবে সবার কিন্তু কমেন্ট পড়বো আমি। তো ঠিকঠাক মতো আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এটা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, যারা লাইভটি দেখছেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে অবশ্যই জানানোর অনুরোধ করছে। এই তো আমাদের সাথে যুক্ত হয়েছেন আবরার আহমেদ মেহরাব। ও বলতেছে প্লাবন। প্লাবন মানে কি, কিসের কি? ও আচ্ছা, প্লাবনকে মেনশন করছেন সম্ভবত, তাই না? আবরার আহমেদ ও কিন্তু আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। এবং যারা যারা ক্লাস করতেছেন আপনাদের বন্ধুরা বা আপনাদের পরিচিত যারা আজকে পরীক্ষা দিয়েছে তাদেরকে এক্ষুনি মেনশন করে দিয়ে আজকের এই ক্লাসটা ওদের উত্তরগুলো মিলিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনি সহযোগিতা করবেন বলে আশা করছি। ওকে, আমরা কি শুরু করব? প্রথম প্রশ্নটা দেখি। দ্য ফিউচার লুকস অ্যাজ ড্যাশ অ্যাজ দ্য ওয়েদার টুডে। বলতেছে ভবিষ্যৎ আজকের আবহাওয়ার মতো ড্যাশ। কি বলেন তো? বলে না ভবিষ্যৎ ফকফকা। এটা বলে আপনাদের এলাকায়? আমাদের এলাকায় বলে তোর তো ভবিষ্যৎ একদম ফকফকা। তো এই ফকফকার ইংলিশ কি বলেন তো? একদম অন্ধকার, ফকফকা অন্ধকার। তাহলে বা অনিশ্চিত, বিষণ্ণ, ভবিষ্যৎ খুবই খারাপ, ভবিষ্যৎ তেজপাতা হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো এই তেজপাতা বা ফকফকা বা হচ্ছে বিষণ্ণ, মন মরা, এটার ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে ব্লিক। ব্লিক মানে হচ্ছে মন মরা, মন মরা, তারপরে অন্ধকার, তারপরে হচ্ছে বিষণ্ণ, এরকম অর্থ দেয়। তো এখন এই ওয়েদার থাকার কারণে অনেকে কনফিউজড হয়েছে যে ওয়েদার হয় কোল্ড হতে পারে, ওয়েদার ওয়াইন্ডি হতে পারে, দমকা হওয়ার টাইপের, ড্যাম্প মানে হচ্ছে আর কি স্যাঁতসেঁতে। তো এটার কারণে আপনারা এই তিনটা অনেকে চিন্তা করছেন, কিন্তু এই তিনটার একটাও হবে না। তো এই তিনটা যারা চিন্তা করেছেন এই তিনটার মধ্যে আনসার করেছেন, কিন্তু আসলে ব্লিক মানে হচ্ছে ভবিষ্যৎ আজকের আবহাওয়ার মতোই হচ্ছে অন্ধকার, বিষণ্ণ, অনিশ্চিত, এরকম অর্থ দেয় ব্লিক মানে। তাহলে আনসার হচ্ছে ব্লিক। কোশ্চেনটা ভোকাবস থেকে এসেছে, তাই না? ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন জাকারিয়া হোসেন। জাকারিয়া হোসেন যুক্ত হয়েছেন। এছাড়াও যুক্ত হয়েছেন মোহাম্মদ আকিলুর রহমান। এরপরে যুক্ত হয়েছেন মিশকাতুল জান্নাত। ওকে, তাহলে প্রথম কোশ্চেনের আনসার হচ্ছে ব্লিক, এ নাম্বার। এটার দ্বিতীয় প্রশ্নে আমরা আসি। আই আস্কড হিম, এই কোশ্চেনটা আমরা কোথায় পড়েছিলাম? প্রথম ক্লাসে, অর্থাৎ আপনাদের
1 নাম্বার লেকচারে যে ক্লাসটা হয়েছিল সেখানে কিন্তু আমরা এই কোশ্চেনটা পড়েছিলাম। তাহলে এই আস্কড হিমটা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের পরে কি থাকে? প্লাস এর পরে থাকবে হচ্ছে ক্লজ মার্কার। তাহলে ক্লজ মার্কার সবগুলোতে আছে, দেখেন হোয়াট এগুলো সবগুলোতে আছে। তারপরে কি থাকবে? তারপরে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্ব। তাহলে হোয়াট নেম না হোয়াট এটা হচ্ছে না, ইজ হিজ এটা হয় না, এরকম কখনো হয় না। এটার পরে বি ভার্বের পরে সবসময় কি হয়? সাবজেক্টিভ ফর্ম হয়। তাহলে অপশন বি তে হোয়াটের পরে কি আসবে? ক্লজ মার্কের পরে সাবজেক্ট আসবে, এটাতে সাবজেক্ট আসে নাই। অপশন সি তেও কিন্তু সাবজেক্ট আসে নাই। অপশন ডি তে হোয়াট হিজ নেম এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে কি? ভার্ব। তাহলে ক্লজ, প্রথমে প্রিন্সিপাল ক্লজ, তারপরে ক্লজ মার্কার, এরপর সাবজেক্ট, এরপরে ভার্ব। আনসার হচ্ছে ডি। ওকে, আবরার আহমেদ মেহরাব বলতেছে ও ইংলিশে মাত্র 6 পাচ্ছে। এই তো 6 তো পাস, চাপ নাই। 6 পাস না নাকি? হ্যাঁ পাস। তো 5-এ না 6 জন পাস? আচ্ছা 5 পেলেও কিন্তু পাস। তো 6 আপনি সেফ জোনে আছেন, ডোন্ট ওয়ারি। অন্যান্যগুলো যদি ঠিকঠাক হয় ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, মিশকাতুল জান্নাত, আকিলুর রহমান, আপনাদের কি অবস্থা জানান। বাকিরা বলতেছেন না কেন? আপনারা কোনটা আনসার করছেন? এটা ভুল হলেও বলেন, আমরা একটু দেখি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। শি লাইকস, এটা লেকচার শিটের একদম 1 নাম্বার কোশ্চেন, কিন্তু 8 নাম্বার লেকচার শিট, পেজ নাম্বার 7, একদম প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কিন্তু সরাসরি ঢাকা ইউনিভার্সিটি এসেছে। তার মানে দেখছেন ফোকাস থেকে কিন্তু, লেকচার শিট থেকে কিন্তু কোশ্চেন আসতেছে। এই সাইফুল ইসলাম কমেন্ট করেছেন, তারপরে মোহাম্মদ হৃদয়, তিনিও আমাদের সাথে আছেন। ওকে, তাহলে রাইট ফর্ম অফ দ্য ভার্ব আমরা পড়েছিলাম। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব আসলে সেটা কি হয়? আইএনজি যুক্ত হয়। তার মধ্যে একটা হচ্ছে লাইকস। তাহলে শি লাইকস কি হবে? রিডিং। এটা একদম ফোকাস লেকচার শিটে, আপনাদের বিজনেস টাইটানের লেকচার শিটের 1 নাম্বার কোশ্চেন, কিন্তু এটা 8 নাম্বার লেকচার শিটের। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা রাইট ফর্ম অফ দ্য ভার্বের। যাদের কাছে লেকচার শিট আছে এখন আপনারা খুলে দেখেন। ওকে, এটা সহজ কোশ্চেন। কিন্তু পরের প্রশ্নটা আসি আমরা। হি হিন্টেড সাম লস অফ ট্রেজার। হিন্ট মানে হচ্ছে ইঙ্গিত দেওয়া। তাহলে হিন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয় হচ্ছে হিন্ট অ্যাট। কই এটা? তাহলে আনসার দেখি কোনটা হবে আনসার। আনসার হচ্ছে অ্যাট। হি হিন্টেড অ্যাট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে কিন্তু সি ইউনিটে প্রত্যেক বছর মিনিমাম 2টা কোশ্চেন হবেই। এবছরও তার ব্যতিক্রম না। কিন্তু দেখেন আরো একটা প্রশ্ন আসছে। হি টেকস প্রাইড ড্যাশ হিজ হেলথ। মোহাম্মদ হৃদয় বলতেছে এই প্রশ্নটা লেকচার শিট থেকে এসেছে। তো মোহাম্মদ হৃদয় কিন্তু লেকচার শিটের ব্যাপারে অত্যন্ত দক্ষ, সেটা বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে টেক প্রাইড ইন মানে হচ্ছে ভাব নেওয়া, ফ্লেক্স করা। আপনাদের জেনজিদের ভাষায় কে বলে? বলে যে ফ্লেক্স করতেছে। ঠিক আছে, তাহলে এই টেক প্রাইড ইন মানে ভাব নেওয়া, মানে পার্ট নেওয়া। আর একটা সুন্দর ভাষায় বলে পার্ট নিচ্ছে। ঠিক আছে, এই পার্ট নেওয়া মানে ভাব নেওয়া। তো স্বাস্থ্য নিয়ে সে খুব পার্ট নিচ্ছে। ঠিক আছে, প্রাপ্তি দাস, পাপড়ি দাস, পাপড়ি, ও বলতেছে প্রাইড বাই। প্রাইড বাই হবে না ভাইয়া, প্রাইড ইন হবে। ঠিক আছে, তাহলে শি টেক্স প্রাইড ইন হিজ হেলথ। এটা ভুল উত্তর দেওয়া রয়েছে, এটা হচ্ছে ইন হবে, এ। ওকে, পরবর্তী প্রশ্নে আসি আমরা। চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস বলতেছে, এখানে ওয়ার্ডস না, কারেক্ট সেন্টেন্স করতে বলছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এইটা কোন লেকচার শিট থেকে? কন্ডিশনাল যে লেকচার শিট, সেটা লেকচার কত? 11তে ডিরেক্ট এরকম কোশ্চেন কিন্তু লেকচার শিটে আছে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের একদম লাস্ট কোশ্চেনটা কিন্তু আসছে। এটা সহজ কথায় বলতেছে, আমি যদি তুমি হতাম তাহলে আমি অবশ্যই এই জবের অফারটা গ্রহণ করতাম। তাহলে আমি যদি তুমি হতাম, এটা একটা অবাস্তব ঘটনা। তো এই অবাস্তব ঘটনার কারণে এই অবাস্তব আয়ের পরে ওয়াজ না হয়ে ওয়ার হয়। ঠিক আছে, ইফ আই ওয়ার ইউ হবে অপশন সি। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী এখানে যদি পাস্ট ইনডিফিনাইট হয়, পরবর্তীতে কি হয়? উড, এরপরে ভার্বের বেস ফর্ম। সেকেন্ড কন্ডিশনাল থেকে, এটা ডিরেক্ট লেকচার শিট থেকে আসছে কিন্তু।
পরবর্তী কোশ্চেনটা আমরা দেখব, চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস। এটাও কিন্তু 8 নাম্বার লেকচার শিটের একদম প্রথম ওই কোশ্চেনের মধ্যে প্রথম পৃষ্ঠায় আছে। দেখেন ওই যে কিছু কিছু ফ্রেজ আছে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলোর পরে যে ভার্বটা আসে সেটা সবসময় কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে অপশন সি তে ফরওয়ার্ডের পরে টু না, এই জন্য এটা হচ্ছে অপশন ডি। এ দেখেন লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কারেক্ট স্পেলিং কোনটা? এই নিউমোনিয়া বানান সবসময় মনে রাখতে হয় পি নিউমোনিয়া, নিউমোনিয়ার সাথে একটা যোগ করতে হয় পি। তাহলে কোনটা? পি আছে শুধুমাত্র অপশন ডি তে। আর এটা ফিউমোনিয়া হয়ে গেছে, ফিউমোনিয়া বলে কিছু নাই, নিউমোনিয়া। ঠিক আছে, এই বানানটাও কিন্তু লেকচার শিটে দেওয়া আছে ডিরেক্ট কোশ্চেনের মধ্যে, এই কোশ্চেনটাই আসছে। বানান কিন্তু আমরা দেখতেছি এবার দুইটা দিয়েছে, তার মানে বানান সবচেয়ে অবহেলা করেন আপনারা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকেন যে ভাই পরীক্ষা হলে বানান হয়ে যাবে, কিন্তু কোনো কিছু আসলে হয়ে যায় না। দেখেন 2 মার্কসের বানান আসছে, বিশাল ব্যাপার। আরেকটা কি? আরেকটা হচ্ছে অ্যাকুয়েন্টেন্স, পরিচিতি। সি থাকবে, কিউ থাকবে অবশ্যই। তাহলে অপশন এ তে দেখেন কিউ আছে কিন্তু সি নাই, তারপরে অপশন সি তেও কিন্তু কিউ আছে, সি নাই, এই দুইটাতে আছে। কিউ ইউ এ কোনটাতে আছে? অপশন বি তে, কিউ ইউ এ, এটা আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসি আমরা। আফটার লুজিং দ্য কম্পিটিশন রহিম ডিসাইডেড টু থ্রো দ্য টাওয়েল। এটা একটু কমন সেন্স খাটালে কিন্তু বোঝা যায় আসলে আনসার কোনটা হতে পারে। দেখেন বলতেছে যে কম্পিটিশনে প্রতিযোগিতা হেরে যাওয়ার পরে রহিম সিদ্ধান্ত কি নিল? ডিসাইডেড টু থ্রো দ্য টাওয়েল, মানে ও টাওয়েলটা সে ছুঁড়ে ফেলে দিল। মানে আসলে আমরা একটা জিনিস কখন ছুঁড়ে ফেলে দিই, বা যখন কোনো একটা জিনিস নিয়ে চেষ্টা করি আমরা আর কিচ্ছু হবে না আমার দিয়ে, হাল ছেড়ে দিই, তখন আমরা কোনো কিছু ছুঁড়ে ফেলে দিই, বা হাল ছেড়ে দিই, আশা ছেড়ে দেওয়া। তাহলে টু থ্রো দ্য টাওয়েল এই ইডিয়মের মানে হচ্ছে কোনো কিছু হাল ছেড়ে দেওয়া, পর্যায়ে মেনে নেওয়া। তাহলে গিভ আপ বা কুইট, আনসার হচ্ছে বি। এই যে এবছর যারা কোনো ভার্সিটিতে চান্স হয় নাই, এরা একদম টাওয়েল ফেলে দিবে যে আমার দেয়া আর হবে না, আমি শেষ। ঠিক আছে, তা আমরা সেকেন্ড টাইমের জন্য ট্রাই করতে পারেন আবার। ঠিক আছে, যাদের কোথাও হচ্ছে না। ওকে, মোহাম্মদ মাসুদুর রহমান কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছে। ও বলতেছে আগের কোশ্চেন পানি ভাত ছিল, ওই সবসময় পরীক্ষার হলের বাইরে আসলে কোশ্চেন পানি ভাতই মনে হয়, আগের কালের কোশ্চেন পানি ভাতই মনে হয়। ওই যখন নিজেরটা বা পরীক্ষার হলে শুধু আমাদেরটাই কঠিন মনে হয়। ঠিক আছে, কোশ্চেন সবগুলোই আসলে পরীক্ষার হলে সহজ কোশ্চেনও কঠিন কঠিন লাগে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসি আমরা। ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য কন্টেমপ্লেট। কন্টেমপ্লেট মানে হচ্ছে কোনো কিছু চিন্তা করতে পারা, অনুধাবন করতে পারা, অনুমান করতে পারা, এরকম অর্থ হয় কন্টেমপ্লেট। তাহলে কন্টেমপ্লেটের সিনোনিম হচ্ছে পন্ডার। দেখেন লার্ন মানে শেখা, অ্যাপিল মানে তো জানেনি, ওই যে মানে লোয়ার কোর্টে যখন কেউ কট খায় তখন আবার সে হাইকোর্টে কি করে বা উচ্চতর আদালতে অ্যাপিল করে, অ্যাপিল মানে অ্যাপিল করে, তো জানেনি। ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগেট মি নট কিসের নাম? এটা একটা ফুলের নাম। আচ্ছা, তাহলে পন্ডার মানে হচ্ছে চিন্তা করা বা হচ্ছে অনুধাবন করা, এটা হচ্ছে সিনোনিম। আরেকটা কোশ্চেন আসছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা প্রশ্ন আসছে। এনলাইভেন, দেখেন লাইভ মানে কি? জীবন্ত, আর এনলাইভ মানে হচ্ছে জীবন্ত করা, প্রাণবন্ত করা। পরিচয়হীন গোলাপ চয়ন, এ কি নামে? তো অস্থির নাম। এখন যে এই সমস্ত নাম চলে, আমরা যখন প্রথম ফেসবুক চালাতাম 2013 সালে 14 সালে, তখন এই সমস্ত নাম খুব চলতো। ড্রিমলেস হাসান, তারপর কি জানো, প্রেমিক বালক অমুক, নীল আকাশের তারা, নীল পরিনীলাঞ্জনা, অ্যাঞ্জেল সাদিয়া, এই টাইপের নাম প্রচুর চলতো। তো এখনো যে এই টাইপের নাম চলে, পরিচয়হীন গোলাপ চয়ন, এটা জানতাম না আমি। ঠিক আছে, তারপরেও ও পরিচয় দিতে চায় না। কাউসার হামিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাউসার হামিদ ভাই। ওকে, এনলাইভেন মানে তাহলে কি? আনন্দিত করা, প্রাণবন্ত করা। তাহলে এটার কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তো এটার অ্যান্টোনিম ডিপ্রেস। খুব সহজ কোশ্চেন ছিল কিন্তু এটা। ডিপ্রেস মানে মন মরা করে ফেলা, নিরানন্দ করে ফেলা। তাহলে আনসার হচ্ছে
এ। ইমাজিন মানে চিন্তা করা, অ্যাকোস্ট মানে কোনো কিছু অ্যাকোমোডেট করা, রিট্রেইন না, রিফ্রেইন হবে। রিফ্রেইন মানে বিরত থাকা। তাহলে আনসার হচ্ছে অ্যান্টোনিমটা হচ্ছে এ। ওকে, তাহলে ইংলিশে কিন্তু কোশ্চেনগুলো আমরা সমাধান করেছি। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন সমাধান করার জন্য আমাদের কোন শিক্ষক আসবেন? আমরা ইনভাইট করছি আমাদের বাংলা শিক্ষক আব্দুর রহমান স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আশা করি অনেক ভালো আছেন। আজকে সি ইউনিটের যে পরীক্ষাটি হয়েছে খুবই চমৎকার হয়েছে, আপনাদের এই প্রত্যাশা করি। এখন আমরা বাংলা যে বিষয়টা আছে, বাংলার যে 12টি প্রশ্ন আছে, সেই 12টি প্রশ্নের আমরা ব্যাখ্যা এখন জানবো। হ্যাঁ, উত্তর এবং ব্যাখ্যা জানবো। আজকে আপনারা যে পরীক্ষাটা দিয়েছেন, এই পরীক্ষায় যে বাংলায় 12টি যে প্রশ্ন এসেছে, তার মধ্যে কিন্তু 11টি প্রশ্নই আমাদের বিজনেস টাইটানের লেকচার শিট থেকে কিন্তু এসেছে। 100%-এর কাছাকাছি প্রায় কমন, 11টা প্রশ্নই কিন্তু কমন পড়েছে। আমরা একটু দেখতে চাই কে কে আপনারা আছেন, একটু দেখি কমেন্ট দেখে আপনারা কে কে আছেন, কমেন্ট আমরা দেখতে চাই। 17 জন এখন আছেন, একটু কমেন্ট দেখতে চাই, আপনারা করেন। একজন লিখেছেন রাজ্যহীন রাজকুমার, সম্ভবত আগের কমেন্ট এটা। আপনারা একটু কমেন্ট করেন দেখি, 2-1 আমি কমেন্টের অপেক্ষায় আছি। একজন কমেন্ট করেন, 2-1 দেখি। আপনারা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। আচ্ছা, আমি এখনও কারো কমেন্ট পাচ্ছি না, একটু জানান যা আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি কিনা স্পষ্ট। ওকে, আমরা শুরু করে দিচ্ছি বাংলা। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের দৃশ্যর ধ্বনি যুক্ত শব্দ কোনটি? আগে আমাদেরকে উত্তরটা হচ্ছে আমাদের এই যে তৈল, তৈল হচ্ছে উত্তর। এখন দৃশ্যর ধ্বনি কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। দৃশ্যর ধ্বনি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। দৃশ্যর ধ্বনি হলো যৌগিক স্বরধ্বনি। আচ্ছা, যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনিটা কি জিনিস? এটা মোছার উপায়টা কি? আচ্ছা, যৌগিক স্বরধ্বনি আমরা জানি যখন একসাথে 2টি স্বরধ্বনি বসে। হ্যাঁ, একজন সালাম দিয়েছেন, তাবাসসুম ইসলাম মেঘলা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। ওকে, আচ্ছা, যৌগিক স্বরধ্বনি হচ্ছে আমরা জানি, ধরেন এই যে ওই, ও, এই 2টাকে আমরা জানি যৌগিক স্বরবর্ণ। একই সাথে কিন্তু এই 2টা যৌগিক স্বরধ্বনিও বটে। আচ্ছা, এখন বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি আছে? 25টি আছে। কি কি? যেমন আমরা বললাম আও, আও, এই জায়গায় একটি হলো যৌগিক স্বরধ্বনি। আচ্ছা, যৌগিক স্বরধ্বনি মানে কি? একাধিক স্বরধ্বনি একসাথে থাকা। যেমন এখানে দেখেন 2টা স্বরধ্বনি আছে, একটা হলো স্বরে আ আর একটা হলো ও। এই যে 2টা স্বরধ্বনি একসাথে বসেছে, তার মানে এটা হলো যৌগিক স্বরধ্বনি। এই যে তৈল শব্দটা আছে, এখানে দেখেন, এখানে আমাদের ঐকার আছে। ঐকার মানে কি? ঐকার মানে হলো ওই। আচ্ছা, ওই এর মধ্যে কি কি আছে? স্বরে অ যোগ রস্য ই আছে, অথবা ও যোগ রস্য ই আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে 2টি স্বর একসাথে আছে, স্বরে অ যোগ রস্য ই অথবা ও যোগ রস্য ই। যেহেতু এখানে 2টি স্বর একসাথে আছে, সেহেতু এটা হচ্ছে আমাদের দৃশ্যর ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, একজন লিখেছেন, মাসুদ রানা লিখেছেন, প্রিয় স্যার। মাসুদ রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা 2 নম্বর প্রশ্নের দিকে যাই। 2 নম্বর প্রশ্নে লেখা আছে উপভোগ শব্দের উপসর্গের দোতনা কোনটি? আচ্ছা, আমরা জানি একটি উপসর্গ এবং এটা হলো সংস্কৃত উপসর্গ। এটা হলো একটা সংস্কৃত উপসর্গ। ওকে, আচ্ছা, এই উপসর্গটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, বিভিন্ন অর্থে ব্যবহার হয়। তার মধ্যে একটি হলো সম্যগর্থ, একটি হলো সম্যগর্থ। আচ্ছা, আমরা আগে শব্দটাকে ভাঙার চেষ্টা করি। আমরা প্রথমে ভোগ শব্দটা লিখলাম, এই যে একটা ভোগ শব্দ, এইটার সামনে আমরা উপযোগ করলাম, এই উপসর্গটা যোগ করলাম। তাহলে কি দাঁড়ালো? উপযোগ ভোগ সমান হলো উপভোগ, উপভোগ। আচ্ছা, এখন দেখেন শুধু ভোগ শব্দের অর্থ কি? শুধু ভোগ মানে হলো ভোগ করা, বা কোনো কিছু ধরেন যে তৃপ্ত হয় যে মানুষ, সেটা ভোগ করা। আর তার সামনে যখন উপযোগ করে তখন খুব ভালোভাবে তৃপ্ত হয়। হ্যাঁ, যেমন আমি এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতেছি, এই যে মানুষ দৃশ্য উপভোগ করে, বা আপনারা এই ক্লাসটা উপভোগ করতেছেন। আচ্ছা আচ্ছা, মাহফুজ রহমান বলেছেন, আমিও সালাম দিয়েছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহফুজ রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা,
তো উপভোগ শব্দের আমরা বলেছিলাম ভোগ মানে কি, ভোগ করা, আচ্ছা, বা এনজয় করা ইংলিশে যদি বলতে যাই, তার সামনে যখন আমরা উপযোগ করলাম তখন আরো ভালোভাবে উপভোগ করা, আরো ভালোভাবে এনজয় করা বোঝায়। তার মানে এটা হলো সম্যক অর্থে, এই উপসর্গটা সম্যক অর্থ প্রকাশ করতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো, ওকে, আচ্ছা, এই বিশ্ববিদ্যালয়ে একটু ভুল করেছে, এখানে ধন্যাত্মক বানানটা এরকম হবে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এটা ভুল ছিল। আচ্ছা, ধন্যাত্মক দ্বিত্ব কোনটি? ওকে, আগে ধন্যাত্মক কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। ধন্যাত্মক কি জিনিস? ধন্যাত্মক শব্দ বা ধন্যাত্মক দ্বিত্ব কি? ধনাত্মক হচ্ছে ওই সব শব্দ, ওই সব দ্বিত্ব শব্দ যেগুলো শব্দ আমরা কল্পনা করে নেই। হ্যাঁ, কিছু শব্দ আছে যেমন প্রকৃতির শব্দ আছে, যেমন বৃষ্টি টাপুর টুপুর করে পড়তেছে, ঝমঝম করে পড়তেছে, অথবা আবার ধরেন গাছের পাতা মরমর করে ভাঙতেছে, এগুলো কাল্পনিক শব্দ। আবার আমরা বলতেছি মানুষ হন হন করে হাঁটতেছে। এই যে শব্দগুলো আমরা নিজেরা কল্পনা করে নিয়েছি, দুইটা বিষয়, একটা হলো মানুষের অনুভূতিজাত শব্দ, আর একটা হলো প্রকৃতির কাল্পনিক শব্দ। এই শব্দগুলোকে আমরা ধন্যাত্মক শব্দ বলি। আর দ্বিত্ব মানে কি, একই শব্দ দুইবার আসলে তাকে আমরা দ্বিত্ব বলি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কাপড় চোপড়, এটাও একটা দ্বিত্ব শব্দ। আচ্ছা, তারপর পাকাপাকি, টপাটপ, পরপর, সবগুলোই দ্বিত্ব শব্দ। কিন্তু এখানে আমাদের কোন শব্দটা ধন্যাত্মক হবে? প্রকৃতির অথবা মানুষের অনুভূতিজাত শব্দ কোনটা, সেটা একটু আমরা কমেন্ট দেখতে চাই আপনাদের কোনটা হবে। দেখি আপনারা কি উত্তর করতে পারেন কিনা, একটু আমি ওয়েট করতেছি আপনাদের জন্য। ওকে, তারপর আমি উত্তরে যাব। এখানে কোন শব্দটা হতে পারে যেটা কাল্পনিক অথবা অনুভূতিটা, কোনটা? আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি, কোনটি হবে একটু বলেন দ্রুত, দেখি কেউ বলতে পারেন কিনা। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, আমি এটার উত্তর দিয়ে দিয়েছি, এটা হলো টপাটপ উত্তর হবে, টপাটপ। আচ্ছা, এখন এই টপাটপ আসলে কি অর্থ দেয়? ধরেন মানুষ দ্রুত কিছু গলাধকরণ করে, মানে গিলে খায়, টপাটপ গিলে খায়। এই যে টপাটপ গিলে খাচ্ছে, হ্যাঁ, একজন উত্তর দিয়েছেন সি, মাহফুজ রহমান, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, টপাটপ মানুষ গিলে খায়, মাহফুজ রহমান আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। তো এই যে গিলে খাচ্ছে টপাটপ, দ্রুত গিলে খাওয়াটা, এটা তো আমরা শুনতে পাই না, এটা একটা অনুভূতিজাত যেন বা একটা কাল্পনিক শব্দ। এই জন্য এটাকে আমরা বলতেছি ধনাত্মক দ্বিত্ব। আর দ্বিত্ব বলার কারণ কি? কারণ টপ টপ এই শব্দ দুইবার বসেছে, টপ এর সাথে একটা আ যুক্ত হয়ে আবার টপ হয়েছে। আচ্ছা, এটাকে আবার গঠন রীতির দিক থেকে আমরা বলি যুগ্ম রীতির ধনাত্মক শব্দ। গঠন রীতির দিক থেকে এটাকে বলা হয় যুগ্ম রীতি। আচ্ছা, যুগ্ম রীতি কেন বলা হয়? যুগ্ম মানে জোড়া বা দুই। হ্যাঁ, যেহেতু টপ একটা শব্দ, এর সাথে আকার যুক্ত হয়, টপা হয়ে গেছে। আচ্ছা, যেহেতু টপা এরকম একটা হয়েছে, আর একটা টপ হয়েছে, টপ। আচ্ছা, যেহেতু শব্দ দুইটা সামান্য একটু ব্যতিক্রম আছে, একটু আলাদা আলাদা, এই জন্য এটাকে যুগ্ম রীতি বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। ওকে, এবার আমরা পরের প্রশ্নটাতে চলে যাই, 4 নম্বর প্রশ্ন। ওকে, আচ্ছা দেখি, তাবাসসুম ইসলাম বলেছেন ফোকাসে 2-3 দিনের মতো আপনার ক্লাস পেয়েছিলাম, শেষের দিকে অনেক দিন পর দেখলাম আপনাকে ভাইয়া। আচ্ছা, তাবাসসুম ইসলাম মেঘলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোন ব্রাঞ্চে আমার ক্লাস করেছেন যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। ওকে, আমরা পরের দিকে যাই। 4 নম্বর প্রশ্ন, যৌগিক শব্দের উদাহরণ কোনটি? ওকে, যৌগিক শব্দের উদাহরণ কোনটি? ও আমরা যৌগিক শব্দ কাকে বলে সেটা আগে জানবো। হ্যাঁ, আমরা যৌগিক শব্দ যতক্ষণে ব্যাখ্যা করব কাকে বলে, ততক্ষণে আপনাদের কাছ থেকে আমি উত্তরও আশা করব। আপনারা একটু কমেন্ট করে উত্তর জানাবেন। ওকে, যৌগিক শব্দ কোনটা? যৌগিক শব্দ, যৌগিক শব্দ হলো ওই শব্দটাকে বলা হয় যার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকে। হ্যাঁ, আচ্ছা, যার উৎপত্তিগত অর্থ, উৎপত্তিগত অর্থ, আচ্ছা, প্লাস ব্যবহারিক অর্থ, ব্যবহারিক অর্থ। ওকে, যার উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই, হ্যাঁ, তাকে বলা হয় যৌগিক শব্দ। আচ্ছা, আমরা যৌগিক শব্দটা যে পাচ্ছি এটা কিন্তু শব্দের গঠনগত দিক। গঠনগতভাবে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা হলো যৌগিক শব্দ, অপর দুইটা হলো রুরো, রুরো বা রুরি একটা আছে, হ্যাঁ, আর একটা হলো যোগরুরো আছে, যোগরুরো, যোগরুরো। ওকে, এই দুইটা শব্দের ক্ষেত্রে আমরা জানি যে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়। আচ্ছা, একজন উত্তর দিয়েছেন তোফায়েল আহমেদ, ডি উত্তর দিয়েছেন। না, দুঃখিত, আসলে উত্তরটি সঠিক হয়নি। তোফায়েল আহমেদ, আপনি আবার চেষ্টা করেন, একটা এই উত্তরটা হবে না, অন্য একটা উত্তর হবে। ওকে, আচ্ছা, সঠিক উত্তর মহাযাত্রা হবে না। আমরা জানি
রুরো বা রুরি শব্দ এবং যোগরুরো শব্দ এদের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়। আর আমরা জানি যে যৌগিক শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। হ্যাঁ, ওকে, তাহলে চিকা মারা শব্দটাকে আমরা বলতে পারি চিকা মারা, এইটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি যৌগিক শব্দ। কিভাবে? এটার একটা ইতিহাস আছে, আপনাদেরকে একটু ইতিহাসটা আমি বলতে চাই। আচ্ছা, ধরেন 1947 সালে যখন দেশ ভাগ হয়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তমুদ্দুন মজলিস গঠিত হয়। কিসের জন্য? কিসের জন্য গঠিত হয়? বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য। তো সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়ালে লেখালেখি করতো যে রাষ্ট্রভাষা বাংলা চাই, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, এসব স্লোগান দিত। এই স্লোগানগুলো যখন তারা দিত, তখন সরকারি যে বাহিনী ছিল তারা তো এটাকে ভালোভাবে দেখতো না, নিত না। আচ্ছা, তখন কি করতো তারা? যদি দেখতো, সরকারি বাহিনী যদি দেখতো কেউ দেয়ালে লিখতেছে, তখন তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেত। এরকম একটি ঘটনা, একদিনের ঘটনা, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের পাশে দেয়ালে লিখতে গিয়েছিল, দেয়ালে লিখবে ধরেন রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা, তারপর দিল্লি না ঢাকা, এগুলো নিয়ে যখন লিখতে যাবে, তখন তারা হঠাৎ করে দেখতে চায় টহল বাহিনী অর্থাৎ পুলিশ আসতেছে। যখন তারা পুলিশকে আসতে দেখে, তখন তারা তাদের হাতে যে যন্ত্রপাতি ছিল অর্থাৎ লেখার জন্য কালি ছিল, তারপর যে ডাল দিয়ে তারা দেয়ালে লিখত সেই ডালগুলো ছিল, এগুলো তারা কালিগুলো লুকিয়ে রাখে। আশেপাশে জঙ্গল ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এখনকার মতো এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তখন হলগুলোর আশেপাশে জঙ্গল থাকতো, চিকা থাকতো, ইঁদুর থাকতো, এগুলো ঘুরেফেরা করতো। আচ্ছা, তো সেই সময় যখন তারা দেখতেছে পুলিশ আসতেছে, তখন তারা বলে, পুলিশ যখন ওদেরকে জিজ্ঞাসা করে আপনারা কি করতেছেন, তখন তারা বলে আমরা চিকা মারতেছি। এই যে চিকা মারতেছি বললো, এটা তারা বিশ্বাস করে চলে যায়। যখন তারা এটা বিশ্বাস করে চলে যায়, তখন তারা কি করে? আচ্ছা, বাংলা 3টা বাকি রেখে আসছি, কই থেকে আসলো এগুলো? আচ্ছা, কোথা থেকে আসলো সেটা আমরা দেখবো, আপনাকে জানাবো কোন 3টা আপনি বাকি রেখে এসেছেন, সেগুলো আমরা উত্তর সহ বিশ্লেষণ করবো। ওকে, আচ্ছা, আমরা এটা একটু দ্রুত শেষ করি। ওই যে চিকা মারতে যে এই কথাটা যখন বললো, পুলিশ তখন বিশ্বাস করে চলে গেছে, তখন শিক্ষার্থীরা ওই দিন থেকে এটাকে সাইন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা শুরু করেছে। যে চিকা মারা এর মানে হচ্ছে তারা দেয়াল লিখতে যাচ্ছে। তখন তারা নিজেদের বন্ধুদের মধ্যে বলতো যে চিকা মারতে যাবো, তার মানে দেয়াল লিখতে যাবে, হ্যাঁ, দেয়ালে লেখালেখি করতে যাবে। তো এই যে 1947-এর দিকে যখন এই শব্দটার গঠন হলো, অর্থাৎ উৎপত্তি হলো ওই দিন, উৎপত্তিগত অর্থ হলো চিকা মারা মানে দেয়াল লিখন। এখনো কিন্তু আমরা জানি দেয়াল লিখন, চিকা মারা শব্দের অর্থ দেয়াল লিখন। তার মানে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকলো, এই জন্য এটাকে আমরা বলি যৌগিক শব্দ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আমরা এবার পরের প্রশ্নে যাই। উদ্বারী শব্দের অর্থ কোনটি? আচ্ছা, এই প্রশ্নটা আউট অফ সিলেবাস, আচ্ছা, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটা পরীক্ষায় একটা করে প্রশ্ন দেয়, যেটা হচ্ছে সিলেবাসের বাইরে থাকে। হ্যাঁ, এই প্রশ্নটা হলো সেই প্রশ্নটা। এটা কি? এটা হলো উদ্বারী শব্দটার অর্থ কি? এটা এসেছে ঐকতান নামে একটা কবিতা আছে, সেখান থেকে। ঐকতান কবিতার এটা প্রশ্ন। ঐকতান কবিতায় একটা শব্দ আছে যার অর্থ কি? ওপরে প্রকাশ করে দাও। হ্যাঁ, এইটা হলো সেই প্রশ্ন। ওকে, এই যে উত্তর দেখেন, ওপরে প্রকাশ করে দাও, এ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি? আচ্ছা, পর্বত এর, আচ্ছা, কোনটা পারেননি এটা বলেছেন। এটা হচ্ছে আগের প্রশ্নটা নিশ্চয়, যে উদ্বারী শব্দের অর্থ কোনটি। আচ্ছা, এটা না পারারই কথা, এটা হচ্ছে আবায়া রহমান, আচ্ছা মিস্টার রহমান, এটা না পারারই কথা, এটা আপনি কেন? অনেকেই পারেনি, প্রায় সকলেই হয়তো পারেনি এটা। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আউট অফ সিলেবাসের একটা প্রশ্ন, এটা নিয়ে দুঃখ করার কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরই একটা করে প্রশ্ন করে, যেগুলো হচ্ছে আউট অফ সিলেবাসের থাকে। আচ্ছা, পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ওকে, পর্বত শব্দের সমার্থক শব্দ কি কি আগে দেখি আমরা। অচল মানে হলো যেটা চলে না, আচ্ছা, যেটা চলে না সেটা হলো অচল। তো আমরা জানি যে পর্বত বা পাহাড় দাঁড়িয়ে থাকে, স্থির থাকে, সেজন্য আমরা পাহাড় বা পর্বতকে অচল বলি। তারপর দেখেন শৈল মানে কি? শৈল মানে হলো যার মধ্যে পাথর আছে। আমরা জানি পাহাড় শব্দের একটা অর্থ হচ্ছে শৈল বা পাহাড়ের মধ্যে পাথর থাকে। তারপর দেখেন আরেকটা হলো অদ্রি মানে কি? অদ্রি মানেও হলো আমাদের পর্বতের এই 3টাই হলো সমার্থক শব্দ। তাহলে সমার্থক শব্দ নয় কোনটা? মেদিনী নয়। মেদিনী মানে কি? মেদিনী মানে হলো পৃথিবী। মেদিনী মানে, যেহেতু মেদিনী শব্দের অর্থ পৃথিবী, সেহেতু মেদিনীটা উত্তর হবে না।
হ্যাঁ, উত্তর হবে, অর্থাৎ পর্বতের সমার্থক শব্দ নয়। এই যে দেখেন উত্তর হলো বি। আচ্ছা, তাবাসসুম ইসলাম মেঘলা বলেছেন ময়মনসিংহ ব্রাঞ্চে কোচিংয়ের শেষের দিকে আপনার 3-4টা ক্লাস পেয়েছিলাম, এরপরে আর আপনাকে কোথাও দেখি নাই, এভাবে হঠাৎ আপনার ক্লাস করতে পারবো সত্যিই বুঝিনি ভাইয়া। আচ্ছা, তাবাসসুম ইসলাম মেঘলা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে মিস করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহ ব্রাঞ্চকে আমি খুবই মিস করি, এই বছর পুরো সেশনটাই আমি সেখানে ছিলাম। আচ্ছা, আপনাদের ব্রাঞ্চ এবং আপনাদের সকল শিক্ষার্থীকে আমি মিস করি, আপনাদের সকলের জন্য শুভকামনা, অনেক অনেক দোয়া রইল। এবার আমরা আসি, নিচের কোনটি প্রতিশব্দ নয়? 7 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্রতিশব্দ মানে কি? প্রতিশব্দ মানে বোঝাচ্ছে সমার্থক শব্দ, সমার্থক শব্দ। হ্যাঁ, প্রতিশব্দ মানে হলো সমার্থক শব্দ বোঝাচ্ছে। আচ্ছা, এখন এর মানে হচ্ছে এখানে 4টা যে শব্দ আছে, এর মানে এই 4টার মধ্যে 3টা শব্দ হবে একই অর্থ দিবে আর একটা আলাদা অর্থ দিবে। আচ্ছা, এখানে কোনটা হবে? দেখেন, ঘন, জিমুত, বারিত, এই 3টা শব্দের অর্থ হলো মেঘ, এই 3টা শব্দের অর্থ হলো মেঘ। আচ্ছা, যেহেতু এই 3টা শব্দের অর্থ মেঘ, তার মানে এই 3টা উত্তর হবে না। আচ্ছা, অপর যে আর একটা শব্দ আছে জলধি, এই জলধি শব্দটার অর্থ হলো সাগর, এই জলধি শব্দটার অর্থ হলো সাগর। আচ্ছা, তো এইটা হবে আমাদের উত্তর, ঠিক আছে? তো ঘন, জিমুত আর বারিদ এই 3টাকে আমরা মেঘ বলি। আর আচ্ছা, এখন বারিদকে আমরা কেন মেঘ বলি? দেখবেন প্রায় অনেকগুলো শব্দ আছে যাদের শেষে দ আছে, দ থাকলে সেই শব্দটার অর্থ সাধারণত কি হয়? মেঘ হয়। যেমন দেখবেন অম্বুদ, এরকম আছে অম্বুদ, 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 অম্বুদ মানে কি? পানি দেয়, অম্বু শব্দের অর্থ পানি। তারপর হচ্ছে বারিদ, বারিদ পাইলাম, বারিদ, বাড়ি দেয়। তারপর হলো তয়ত, তয়ত, তয়ত মানে কি? তয় দেয়, তয় শব্দের অর্থ পানি, তার মানে পানি দেয়। তারপর আরও আছে, আপনারা দেখবেন বারিদ গেল, তয়ত হলো, পয়ত একটা আছে, পয়ত, পয়ত, এরকম পয়ত, পয়ত মানে পয় দেয়, পয় শব্দের অর্থও পানি, তার মানে পানি দেয় যে, তাকে আমরা কি বলি? মেঘ বলি, বৃষ্টি পড়ে মেঘ থেকে। ওকে, তারপর দেখেন কিছু শব্দ আছে যাদের শেষে যদি ধি থাকে, ধি থাকলে সেটার অর্থ সমুদ্র হয়, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি বারিধি, বারিধি, বারিধি মানে সমুদ্র বোঝায়। তারপর হচ্ছে ওগুলোই দেখবেন পয়োধি, পয়োধি শব্দের অর্থ হলো সমুদ্র, মানে শব্দের শেষে যদি ধ থাকে তাহলে সেটা সমুদ্র বোঝায়। তারপর দেখেন তয়োধি, তয়োধি মানেও সমুদ্র, সমুদ্র। ওকে, আচ্ছা, আমরা এবার পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নে যাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একটা শব্দের শেষে যদি দ থাকে তাহলে সেটা সাধারণত মেঘ বোঝায়, আর শব্দের শেষে যদি ধি থাকে তাহলে সাধারণত সেটা দ্বারা সমুদ্রকে বোঝায়। ওকে, আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে যাই। 8 নম্বর, সে কত বড় সাহসের কাজ, বাক্যটি কোন রচনার অংশ? আচ্ছা, এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন এসেছে, প্রথম পত্র থেকে, একটি গল্প থেকে এসেছে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই এটির উত্তর জানেন এবং আপনারা আশা করি সকলেই সঠিক উত্তর দিয়ে এসেছেন। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর কি হবে? আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন এটা উত্তর হবে বিলাসী গল্প। এই লাইনটা আসলে বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী গল্প। আচ্ছা, এই লাইনটা কার ব্যাপারে বলা হয়েছে? এই লাইনটা এটা বলেছে হচ্ছে, বলেছে কে? বলেছে হলো ন্যাড়া, ন্যাড়া বলেছে, গল্পের যে কথক সে হলো ন্যাড়া বলেছে। আর এটা কাকে উদ্দেশ্য করে, কার ব্যাপারে বলেছে? কার বিষয়, কার ব্যাপারে, কার ব্যাপারে, কার ব্যাপারে? হ্যাঁ, কার ব্যাপারে বলেছে? এটা এটা হলো বিলাসীর ব্যাপারে বলেছে, আমাদের নায়িকা বিলাসীর ব্যাপারে। ওকে, বিলাসীর ব্যাপারে, বিলাসীর ব্যাপারে বলেছে, ঠিক আছে? আচ্ছা, এখন জি এটা আমি জেনেছি, হ্যাঁ আমি এটা জানি পেরেছি। ওকে, মিস্টার রহমান গুড, আপনি এটা পেরেছেন, এটা আশা করি সকলেই পেরেছে। ওকে, আমরা আসি, এটা বলেছে নারা, আর কার ব্যাপারে? বিলাসীর ব্যাপারে। বিলাসী মৃত্যুঞ্জয়কে ভালোবাসতো, এখানে বলেছে সে বড় সাহসের কাজ। এই যে বড় সাহসের কাজ, এই কাজটা কোন কাজ? এই কাজটা হলো ন্যাড়া, বিলাসী যে মৃত্যুঞ্জয়কে ভালোবাসতো সেই ভালোবাসাটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে, ভালোবাসাটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। 9 নম্বর, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। আচ্ছা, এই প্রশ্নটার উত্তরও আশা করি আপনারা সকলেই পেরেছেন, এটাও খুবই সহজ একটা প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর কি হবে? এটা প্রশ্নের উত্তর হবে তাহারেই পরে মনে, তাহারেই পরে মনে কবিতার শেষের লাইনগুলো হচ্ছে এগুলো। হ্যাঁ, আচ্ছা, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। ওকে, এই মাঘের সন্ন্যাসী হলো কবির স্বামীকে বোঝাচ্ছে, অথবা আমরা বলতে পারি যদি আমরা প্রকৃতির দিক থেকে ধরি তাহলে এটাকে শীতকাল বোঝায়, মাঘের সন্ন্যাসী দ্বারা শীতকালকে বোঝায়, শীতকাল। হ্যাঁ, আর যদি মানুষের দিক থেকে আমরা বুঝি তাহলে কবির স্বামীকে আমরা বলতে পারি কবির স্বামী, ঠিক আছে? কবির স্বামীকে বোঝানো হয়েছে মানুষের দিক থেকে, প্রকৃতির দিক থেকে শীতকাল, আর মানুষের দিক থেকে কবির স্বামীকে বোঝানো হয়েছে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? আচ্ছা, যারা শীতটা পড়েছেন তারা এই প্রশ্নটা হুবহু কমন পেয়েছেন।
আমাদের একটি প্রশ্নই আছে এমসিকিউ প্রশ্ন, প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা হুবহু সেখান থেকে কমন পড়েছে, তবে একটু ঘুরানো। আমাদের প্রশ্ন ছিল চাঁদমুখ কোন সমাস, কোন সমাস, এইটা ছিল আমাদের লেকচার শিটে এমসিকিউ ছিল চাঁদমুখ কোন সমাস। আর এখানে প্রশ্ন এসেছে উপমান উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি। অর্থাৎ একই প্রশ্ন, শুধু প্রশ্নটা চেঞ্জ হয়েছে, অপশনটাকে প্রশ্ন হিসেবে দিয়েছে। ওকে, আমরা সেটাকে উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি, উত্তর হলো চাঁদমুখ, উত্তর চাঁদমুখ। আচ্ছা, একটু আমরা জানি, হ্যাঁ ভেরি গুড, মিস্টার রহমান বলেছেন চাঁদমুখ। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এবার আমরা আসি, এটাকে একটু বিশ্লেষণ করি। উপমিত কর্মধারায় সমাস কাকে বলে? হ্যাঁ 10-এ বলেছেন তাবাসসুম ইসলাম মেঘলা, থ্যাংক ইউ, আপনিও সঠিক উত্তর দিয়েছেন। ওকে, আচ্ছা এবার আসি উপমিত কর্মধারায় সমাস কাকে বলে সেটা আমরা একটু জানি। যখন উপমান প্লাস উপমিত এই দুইটার মধ্যে, না দুঃখিত, উপমেয়, উপমান আর উপমেয় এই দুইটা পদের মধ্যে যখন সমাস হয় এবং সাধারণ গুণ থাকে না, সাধারণ গুণ থাকে না, সাধারণ গুণ থাকে না। দুইটা বৈশিষ্ট্য, একটা হলো উপমান আর উপমেয় পদের মধ্যে সমাস হয়, আরেকটা হলো সাধারণ গুণ থাকে না। হ্যাঁ, তখন সেটাকে আমরা বলি উপমিত কর্মধারায় সমাস। জামালউদ্দিন রাজু স্যার বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জামালউদ্দিন রাজু স্যার, আপনাকে অনেক মিস করতেছি আমরা। আচ্ছা, এবার আমরা আসি উপমিত কর্মধারায় সমাসে। এই যে উত্তর চাঁদমুখ দিয়েছি, দেখেন চাঁদমুখ শব্দের মধ্যে চাঁদ আছে, এটা একটা নাউন। আবার দেখেন মুখ আছে, এটা আর একটা নাউন। আচ্ছা, দুইটা নাউন আছে, কিন্তু দেখেন এখানে অ্যাডজেক্টিভ নাই, ঠিক আছে। ওকে, তার মানে সাধারণ গুণ নাই, সাধারণ গুণ থাকে না, সাধারণ গুণ নাই। যদি কোনো উদাহরণে আমরা দেখি দুইটাই নাউন থাকে এবং সাধারণ গুণ থাকে না, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ থাকে না, সেটাকে আমরা উপমিত কর্মধারায় সমাস বলি। ওকে, আমরা আসি পরের গুলোতে যাই। শশব্যস্ত কি হবে? শশব্যস্ত, দেখেন শশ মানে খরগোশ, আর ব্যস্ত, এই যে ব্যস্ত, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ। নাউন প্লাস অ্যাডজেক্টিভ আমরা পাইছি, এখানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ পাইছি, তার মানে এটা উপমান। তারপরে দেখেন হাত ঘড়ি শব্দটাতে আমরা দুইটাই নাউন পাচ্ছি, দুইটাই নাউন পেলে এটাকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি হাত বলতে হাতকে বোঝায়, ঘড়ি বলতে ঘড়ি পরার, মানে হাতে পরার যে ঘড়ি। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এটাকে আমরা পাই হাতে পরার ঘড়ি, হাতে পরার ঘড়ি। হ্যাঁ, আচ্ছা, তার মানে হাতে পরার ঘড়ি, হাত আর ঘড়ি, এই যে দুইটা পদ আছে, আর এই যে মাঝখানের পদটা লোপ পাইলো, এই জন্য এটাকে বলা হয় মধ্যপদ লোপী কর্মধারায়। আর শেষেরটাতে আমরা আসি বিষাদ সিন্ধু। আচ্ছা, দুইটাই নাউন, বিষাদ এবং সিন্ধু দুইটাই নাউন। বিষাদ মানে হলো দুঃখ প্লাস সিন্ধু মানে হলো সমুদ্র। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে দুঃখ বা বিষাদ, এটা কিন্তু দেখা যায় না, এটা অদৃশ্য, এটা হলো অদৃশ্য বস্তু। যেহেতু অদৃশ্য বস্তু আছে, অদৃশ্য বস্তু থাকলে আমরা জানি সেটাকে আমরা রূপক বলি। হ্যাঁ, আচ্ছা, আব্দুল সালাম শিবলু ভাই লাভ রিয়াক্ট দিয়েছেন, আপনাকেও লাভ রিয়াক্ট দিলাম অন্তরস্থল থেকে। আচ্ছা, প্রীতি আপু, আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা একটু দেওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে কর্তৃপক্ষ আপনাকে রিপ্লাই করবে। ওকে, আমরা আসি বিষাদ সিন্ধুতে। আমরা দুঃখ বা বিষাদ পেয়েছি, যেটা অদৃশ্য বস্তু, আর সিন্ধু হলো সমুদ্র। ওকে, যদি আমরা যদি কোনো উদাহরণে কর্মধারায় সমাসের মধ্যে যে একটা সমস্ত পদের মধ্যে যে দুটো অংশ থাকে, তার প্রথম অংশটা যদি দেখি অদৃশ্য হয়, সাধারণত সেটাকে আমরা বলি রূপক কর্মধারায় সমাস। হ্যাঁ, আচ্ছা, রূপক কর্মধারায়। তবে রূপক বলার আরেকটা কারণ আছে, সেটা হলো উপমান আর উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়, মানে অভিন্ন কল্পনা করা হয়, অর্থাৎ দুইটাই যদি একই রকম জিনিস। যেমন এখানে দেখেন বিষাদ সিন্ধু, বিষাদ মানে হলো দুঃখ, আর সিন্ধু মানে কি? সমুদ্র বিশাল, অনেক বড়, ঠিক আছে। আর আমার দুঃখটাও বিশাল, ঠিক আছে, অনেক বড় আমার দুঃখ। এই দুঃখ আর সমুদ্র দুইটার মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে, দুইটার পরিমাণটা বিশাল, এই জন্য এটাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। ওকে, পরের প্রশ্ন হলো আমাদের অপরিচিত গল্পে নিচের কোন স্থানের উল্লেখ নেই? হ্যাঁ, ওকে, আচ্ছা, এটা হলো কামাখ্যা, উত্তর কামাখ্যা, ঠিক আছে। ওকে, প্রথম কথা, আন্দামান দ্বীপ, কোন্নগর, কানপুর, এগুলো আমাদের অপরিচিত গল্পে আছে। কানপুরের সাথে সম্পর্ক হলো হরিশের। হরিশ কাজ করে কানপুরে,
হরিশ কাজ করে কানপুরে, ঠিক আছে। আর আন্দামান দ্বীপটা কি? আন্দামান দ্বীপ আর কোন্নগর, এটার সাথে সম্পর্ক হলো মামার। হ্যাঁ, আচ্ছা, এটা হলো মামার সাথে সম্পর্ক। মামা পুরো ভারতবর্ষটাকে, ভারতবর্ষের বাইরে মানে কলিকাতার বাইরে যে পুরো ভারতবর্ষ আছে এটাকে মনে করে আন্দামান দ্বীপের অংশ। আর একটা বিষয় আছে, মামা বিশেষ এক কাজে কোন্নগর পর্যন্ত গিয়েছিল, এর বাইরে কখনো যায়নি। ইয়াকুব আলী, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ইয়াকুব আলী ভাই, আপনাকেও সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি খুবই ভালো আছেন। ওকে, তাহলে আমরা পাইলাম যে আন্দামান দ্বীপ আর কোন্নগরের সাথে সম্পর্ক হচ্ছে মামার। মামা হচ্ছে আন্দামান দ্বীপের অংশ মনে করতো, কলিকাতা বাদ দিয়ে পুরো ভারতবর্ষকে, আর কোন্নগর পর্যন্ত একবার বিশেষ কাজে গিয়েছিল। ওকে, আর হচ্ছে কানপুরের সাথে সম্পর্ক হলো হরিশের। হরিশ কাজ করে বা চাকরি করে হলো কানপুরে। ওকে, তারপর হচ্ছে কামাখ্যা। কামাখ্যার সাথে সম্পর্ক কার? কামাখ্যা আছে বিলাসী গল্পে, বিলাসী গল্পে। ওকে, আচ্ছা, এটার সাথে সম্পর্ক হলো হরিষে, এটার সাথে সম্পর্ক হলো দুঃখিত নেরার, এটার সাথে সম্পর্ক হলো নেরার। হ্যাঁ, নেরা যখন মৃত্যুঞ্জয়ের কাছে যখন মন্ত্র শিখে সাপ ধরার, তখন নেরা নিজের মুখে জবানি দিচ্ছে যে এলাকার লোকজন সবাই আমাকে নিয়ে খুবই প্রশংসা করতেছে, তারা মনে করতেছে যে আমি কামাখ্যা গিয়ে মন্ত্র শিখে মন্ত্রর মানে অনেক বড় সিদ্ধ হয়ে গেছে, অনেক বড়, আমি বড় মাপের কোনো একজন ওঝা হয়ে গেছে, এই টাইপের তিনি একটা সরল স্বীকারোক্তি দিয়েছেন। ওকে, আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন আমাদের আজকে বাংলার হলো সর্বশেষ প্রশ্ন এটা। হ্যাঁ, এই প্রশ্নে আমরা যাই। পরিভাষার ক্ষেত্রে নিচের কোনটি ভুল? আচ্ছা, এটা হলো প্রশংসা, এটা হবে না। ক্যানন শব্দের অর্থ প্রশংসা নয়। ক্যানন শব্দের অর্থ কি? ক্যানন শব্দের অর্থ হলো ধর্মীয় অনুশাসন। হ্যাঁ, অনুশাসন বলা যেতে পারে অনুশাসন। আচ্ছা, অনুশাসন একটা, আরেকটা হলো ধর্মীয় শাস্ত্র, অর্থ হয় ধর্মীয় শাস্ত্র। হ্যাঁ, এই দুইটা হচ্ছে উত্তর, এটার এই দুইটা হবে অর্থ। ওকে, ক্যানন শব্দের অর্থ হলো অনুশাসন বা ধর্মীয় শাস্ত্র, আর বাকিগুলো ঠিক আছে, জিপসি ঠিক আছে, ইন্ডেক্স ঠিক আছে, টেবু অর্থ নিষিদ্ধ, এগুলো ঠিক আছে। ওকে, আমরা যে বলেছিলাম যে আমাদের লেকচার শিট থেকে 11টা প্রশ্নই কমন পড়েছে, 1 থেকে 11 সবগুলো কমন পড়েছে, শুধু 12 নম্বর প্রশ্নটা হুবহু কমন পড়েনি। হ্যাঁ, এই জন্য আমরা একটু দুঃখিত। আর একটা লেকচার শিট থেকে তো সবগুলো কমন নাও পড়তে পারে, তবে যেহেতু 11টা কমন পড়েছে, তার মানে এটা অবশ্যই একটা সুখকর সংবাদ, ঠিক আছে। আচ্ছা, ফেরদৌস ভাই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ফেরদৌস স্যার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। ওকে, আমরা এখান থেকে আজকে আমাদের হচ্ছে সি ইউনিটের যে বাংলা প্রশ্নটা ছিল সেটার উত্তর আমরা শেষ করলাম। ওকে, আচ্ছা, শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি অ্যাকাউন্টিং প্রশ্নের সমাধান নিয়ে। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দেখি নাম্বার 25 বা আমাদের অ্যাকাউন্টিং এর প্রথম প্রশ্নটা, নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? আমরা জানি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ওই সকল ব্যয় যারা কিনা মানে উৎপাদনের ইউনিট পরিবর্তন হলে পরিবর্তিত হয়ে যায়। তার মানে আমি যদি 10টা পণ্য আগে উৎপাদন করতাম, এখন যদি 12টা করি, তাহলে আমার এই ব্যয়টা বৃদ্ধি পাবে। আর যদি কিনা আমরা 10টা থেকে কমিয়ে 8টা নিয়ে আসি, আমাদের ব্যয়টা আবার কমে যাবে। তো এখানে দেখি যেই খরচগুলো আছে, বিমা খরচ, ব্যবস্থাপকের বেতন এবং কল কবজার সরলরৈখিক অবচয়, আমরা আমাদের উৎপাদন বাড়াই বা কমাই, কোনো কিছুতেই এই 3টা খরচ কম বেশি হবে না, সবসময় একই থাকবে। কিন্তু আমাদের যে প্রত্যক্ষ কাঁচামালটা, এই প্রত্যক্ষ কাঁচামাল আমার পণ্য তৈরি করতে লাগে। আমি যদি আজকে 10টা পণ্য তৈরি করে একরকম লাগবে, 12টা পণ্য তৈরি করতে গেলে এটা বাড়বে। এই জন্য উত্তর হচ্ছে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। এটা কি? পরিবর্তনশীল ব্যয়, উত্তর সি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 2 জন অংশীদার মুনাফা বন্টনের অনুপাত 2:1, তৃতীয় জনকে 1/5 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে অংশীদার হিসেবে নেয়। এই প্রশ্নটা প্রায় সব সময় সব পরীক্ষাতে আসে। গত যে পরীক্ষাটা বাতিল হয়েছে ওই পরীক্ষাতেও আসছিল। আমাদেরকে বের করতে হবে নতুন অনুপাত কত। দেখেন, আমরা আগে দেখে নিব আমাদের অনুপাত বাকি আছে কতটুকু। দেখেন, 1/5 অংশ নতুন জনকে দেওয়া হয়েছিল, 1/5, টোটাল অংশ থাকে হচ্ছে 1। তো আমরা যদি 1/5 থেকে আমরা 1টাকে বাদ দেব, আমরা হচ্ছে ক্যালকুলেট করি, তাহলে আমাদের থাকে হচ্ছে 4/5 অংশ। মানে এই যে নতুন জনকে 1/5 দেওয়ার পর আমার থাকে হচ্ছে 4/5। এই দুইটা আগের যে 2 জন ছিল, এই 2 জনের মধ্যে ভাগ হবে। তাহলে কে কতটুকু পাবে দেখি। যে হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, সে পাবে হচ্ছে কতটুকু, এই যে 4/5 অংশ, এইটার উপরে কতটুকু পাবে দেখেন,
তাদের ছিল কত 2:1, অর্থাৎ টোটাল হচ্ছে 3, 2/3। দেখেন 8/15। এখন যদি আমরা এর পরেরটায় আসি, সেকেন্ড পার্সন কত পাবে দেখেন, সেম একইভাবে এই 4/5 ইন্টু এটার কত পার্সেন্ট ছিল 1/3, দেখেন 4/15। এবার আসি নতুন জন কত পাবেন, অর্থাৎ আমাদের থার্ড পার্সন যিনি ছিলেন উনি কত পাবেন 1/5 অংশ। যেহেতু বলেই দিছে আমরা এটাকে 15 করতে গেলে 3/3 নিব, কারণ এটা কাটাকাটি করলে 1ই থাকে, আমরা যদি গুণ করি 1/5ই থাকে। দেখেন 3/15, এই যে 8, 4 এবং 3, এটাই হচ্ছে আমাদের উত্তর। 8, 4 এবং 3 নতুন অনুপাত হচ্ছে আমাদের উত্তর, উত্তর ডি। প্রশ্ন নাম্বার 3, নিচের কোনটি পণ্যের খরচের অন্তর্ভুক্ত? ভাই পণ্যের খরচ, উৎপাদন খরচ বা কারখানার খরচ একই জিনিস। এখানে উত্তরটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি, সরি অন্তর্ভুক্ত নয়, সরি প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত নয়। দেখেন কারখানা খরচ বা উৎপাদন খরচের মধ্যে কারখানা ভাড়া থাকে, উৎপাদনের যে সরঞ্জামগুলো আমাদের ব্যবহৃত হয় প্রত্যক্ষভাবে এটার অবচয় থাকে, এবং প্রত্যক্ষ মজুরিও থাকে। এগুলো ছাড়া আমি কি করতে পারবো না, কারখানার খরচ বা কারখানা ব্যয় মিটাইতে পারবো না। এই যে প্রধান নির্বাহীর একটা বেতন থাকে, এটা হচ্ছে পরিচালন ব্যয়। প্রশ্ন করছে অন্তর্ভুক্ত নয়, তার মানে এই পরিচালন ব্যয়টা পণ্যের খরচের অন্তর্ভুক্ত নয়, মানে কারখানা ব্যয়ের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এখন প্রশ্ন করছে যে আদিব লিমিটেডের চলতি সম্পত্তি ছিল 1,20,000, চলতি মূলধন 30,000, তড়িৎ অনুপাত এখানে দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে হবে তড়িৎ সম্পদ কত। দেখেন আমরা একটা সূত্র জানি যে আমাদের চলতি মূলধন, আমরা একটু শর্টে লিখি, মূলধন সমান সমান বা চলতি মূলধন সমান সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তো আমাদের দেখেন কি দেওয়া আছে, সম্পদ দেওয়া আছে, মূলধন দেওয়া আছে। আমরা কি বের করব, দায় বের করবো। আমরা যদি চলতি দায় বের করতে চাই, আমাদের আসে হচ্ছে 90,000। খেয়াল করেন আমাদেরকে প্রশ্ন করছে তড়িৎ সম্পদ কত, পাশাপাশি একটা তড়িৎ অনুপাত দেওয়া আছে। তাই তড়িৎ অনুপাত সমান সমান তড়িৎ সম্পদ বাই চলতি দায়। তো আমাদের কিন্তু চলতি দায় এখানে অলরেডি আছে। এই অনুপাতে 2 আমাদের 0.35:1 দেওয়া আছে। এই 1 হচ্ছে চলতি দায় এবং এটা হচ্ছে তড়িৎ সম্পদ। চলতি দায় কত ভাই, 90,000। তাহলে এই 90,000-এর 0.35 যদি আমরা করি, এইটা হবে হচ্ছে আমাদের তড়িৎ সম্পদ। উত্তর আসে হচ্ছে 31,500। তার মানে উত্তর হচ্ছে ডি। আমাদের পরবর্তী প্রশ্ন দেখি, কাদের জন্য আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়? ভাই যারা আমার প্রতিষ্ঠানের ভিতরে থাকে, অভ্যন্তরীণ ব্যবহারকারী থাকে, আমি যদি আর্থিক বিবরণী প্রকাশ নাও করি, তৈরি নাও করি, আমি কিন্তু ভিতরের খবর জানি, কিন্তু আমরা বাইরের মানুষজন জানে না, আমার বিনিয়োগকারীরা জানে না, আমার সরকারি কর্তৃপক্ষরা জানে না। এই জন্য আমি কাদের জন্য করি, বহিস্থ ব্যবহারকারীদের জন্য করি, যারা বাইরে ব্যবহার করে তাদের জন্য আমি প্রাথমিকভাবে আর্থিক বিবরণী তৈরি করি। নিচের কোন হিসাবটি সমাপনী জাবেদা ও খতিয়ান করার পরে শূন্য ব্যালেন্স হবে? মানে আমার হিসাবকাল শেষে বন্ধ হয়ে যাবে। আমরা জানি আমাদের বিশদ আয় বিবরণীতে যেগুলো আসে, আয় ব্যয় এবং উত্তোলন জাতীয় হিসাবগুলো আমাদের সমাপনী জাবেদার মাধ্যমে আমরা ক্লোজ করে দিই। তো এখানে আমাদের আয় ব্যয় বা উত্তোলন সংক্রান্ত কোনটা আছে দেখেন, পরিষেবা আয়। এই আয়ের হিসাবটা আমাদের সমাপনী জাবেদার মাধ্যমে হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হয়। বাকি যেগুলো আছে আমাদের সরবরাহ বা সাপ্লাইজ, প্রদত্ত বীমা বা সঞ্চিতির অবচয়, এগুলো কিছুই আমাদের বন্ধ হবে না। বন্ধ হবে কোনটা, পরিষেবায়, শূন্য ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, নিচের কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণের একটি দায় কমবে আর একটি দায় বাড়বে? খেয়াল করেন, এমন একটা এখান থেকে আমাদের লেনদেন নেওয়া লাগবে যার যদি আমরা জাবেদা করি দুইটাই দায় হবে। দেখেন এখানে পাওনাদারকে বিলের স্বীকৃতি প্রদান। খেয়াল করেন আমার আগে ছিল কি, পাওনাদার বা প্রদেয় হিসাব। আমাদের কি ছিল, প্রদেয় হিসাব বা পাওনাদার, প্রদেয় হিসাব।
আগে ছিল প্রদেয় হিসাব, একে আমি বিলের স্বীকৃতি দিছি, যার ফলে আমার এই প্রদেয় হিসাব কমে গেছে, মানে দায় কমে গেছে। পাশাপাশি এই যে আমি বিলের স্বীকৃতি দিলাম, যার ফলে আমার প্রদেয় বিল নামে একটা হিসাব তৈরি হলো। দেখেন প্রদেয় হিসাবটা কমে গেল, যে প্রদেয় বিল নামে একটা হিসাব তৈরি হলো। কি বলছে? একটি দায় কমবে আরেকটি দায় বাড়বে। খেয়াল করেন, এইটাও দায় এইটাও দায়, একটা দায় কমছে আরেকটা দায় বাড়ছে, অর্থাৎ উত্তর হচ্ছে সি। আচ্ছা, যদি সমাপনী মজুত পণ্য কম দেখানো হয় নিট লাভে কি প্রভাব পড়বে? দেখেন আমরা মোট লাভ বের করার সময় বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, বাদ দিলে আমরা কি পাই? মোট লাভ পাই। এই সমাপনী মজুত পণ্য কিসের অংশ? বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ। সমাপনী মজুত পণ্য যদি কম দেখানো হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয়ে যাবে। তখন কি হবে? সমাপনী মজুত পণ্য কম দেখালে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে, হইলে মোট লাভটা কমে যাবে, মাইনাস হবে। আর যদি মোট লাভ কম হয়ে যায় তাহলে দিন শেষে আমাদের নিট লাভও কমে যাবে। দেখেন আমার যদি সমাপনী মজুত পণ্য কম দেখাই তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখাবে, বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি দেখাই তাহলে আমার মোট লাভটা কমে যাবে, মোট লাভ কমে গেলে নিট লাভও আমার কমে যাবে। উত্তর হচ্ছে বি। এখন আসি, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। মানে আমার কাছে বিক্রয় করার মতো টোটাল কতগুলো ছিল। দেখেন সুন্দর করে দুইটা জিনিস দেওয়া আছে। বিক্রিত পণ্যের ব্যয় মানে আমি যতটুকু বিক্রি করে ফেলছি সেইটুকুর ব্যয় দেওয়া আছে কত? 70,000। আমি যেটা বিক্রয় করে ফেলছি, আমাকে প্রশ্ন করছে বিক্রয়যোগ্য, মানে আমি আরো কতটুকু বিক্রি করতে পারতাম। তাই বিক্রয় করার পরেও আমার কাছে সমাপনী মজুদ যেটা আমার হাতে এখনো আছে কত টাকা? 30,000 টাকা। আমি এতটুকু বিক্রয় করে ফেলছি, এটা আমি বিক্রয় করতে পারতাম কিন্তু আমার কাছে রয়ে গেছে। এই দুইটাই মিলে হচ্ছে আমার বিক্রয় যোগ্য। উত্তর হচ্ছে 1 লাখ, সি। আচ্ছা, নিচের কোনটি কোম্পানির শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়? দেখেন সংরক্ষিত মুনাফা বলেন, সাধারণ সঞ্চিতি বলেন, মূলধন সঞ্চিতি বলেন, সবগুলাই হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ। কিন্তু শেয়ারে বিনিয়োগ শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ না, কারণ এর ফলে বিনিয়োগ নামক একটা সম্পত্তি বৃদ্ধি পায়, নগদ নামক একটা সম্পত্তি কমে যায়, সত্ত্বের অংশ থাকে না, ওই অংশ থাকে না। আমরা জানি হিসাব সমীকরণ সমান সমান এল, এ সমান সমান এল প্লাস ও ই, আমাদের এই সত্ত্বের ভিতরে এটা পড়ে না, কোনো প্রভাব ফেলে না। এজন্য উত্তর হচ্ছে আমাদের ডি, শেয়ারে বিনিয়োগ। আচ্ছা, একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না কখন? একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না কখন? দেখেন ঠিক একই ধরনের প্রশ্ন, যা আমাদেরকে দেখতে হবে যে কোথায় আমাদের হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়তেছে এবং বা আমাদের কোনো একটা সম্পত্তি বাড়তেছে এবং কমতেছে। দেখেন আমরা সরাসরি ডি নম্বরে যাই, কোম্পানি পরিচালকদের ঋণ দেয়। নর্মালি কোম্পানি যখন ঋণ নেয় সেই ঋণটা হয়ে যায় আমাদের জন্য দায়, কিন্তু কোম্পানি নিজে যখন পরিচালককে ঋণ দিচ্ছে তার মানে সে কী করতেছে? বিনিয়োগ করে। সে কি করে? বিনিয়োগ করে। তো বিনিয়োগ করলে কি হয়? বিনিয়োগ নামক একটা সম্পত্তি বৃদ্ধি পায়, পাশাপাশি যেহেতু ঋণ দিচ্ছে নগদ টাকা কমে যাচ্ছে, আরেকটা সম্পত্তি আমাদের কমে যায়, বিনিয়োগ নামক সম্পত্তি বেড়ে যায়, নগদান নামক সম্পত্তি কমে যায়। উত্তর হচ্ছে ডি। আচ্ছা, এখন প্রশ্ন করছে দেখেন 13 জুন তারিখে 2/10 শর্তে নেট 30 750 টাকা বাকিতে বিক্রয় করে, 16 জুন তারিখে 50 টাকার পণ্য ফেরত আসে। প্রশ্ন করছে 23 জুন যদি সম্পূর্ণ অর্থ পাওয়া যায় সে প্রাপ্ত অর্থের পরিমাণ কত? আগে আমরা দেখব সে শর্ত পূরণ করে এই যে 2% আমাদের একটা বাট্টার সুযোগ থাকে, এই 2% নিতে পারতেছে কিনা। দেখেন 13 জুন 10 দিনের জন্য, বাট্টার মেয়াদ 10 দিন, সে সম্পূর্ণ টাকা কবে দিছে? 23 তারিখ, মানে সে বাট্টাটা সে পাবে। কত টাকার উপরে পাবে? দেখেন টাকা ছিল ওর 750, এখান থেকে 16 তারিখ মানে 3 দিন পরে 50 টাকার পণ্য ফেরত দিয়ে গেছে,
তাহলে কত টাকা থাকে? আর 700 টাকা থাকে। এখন এই 700 টাকা 23 তারিখে ফেরত দিবে, পরিশোধ করবে, তাহলে কত পার্সেন্ট পাবে বাটটা? 2% বাটটা পাবে। এখান থেকে যদি 2% বাটটা দেওয়া হয় তাহলে আচ্ছা আমরা একটু 700 বিয়োগ এই 700 টাকার উপর 2%, তাহলে ভাই আমাদের থাকবে হচ্ছে 686 টাকা। কারণ আমি এই 700 টাকার উপরে 2% কি পাচ্ছি? বাটটা পাচ্ছি। আচ্ছা, উত্তর হচ্ছে সি। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? সো আশা করছি ভাইয়ারা অনেক আনসার তোমাদেরকে দিয়েছে, বিভিন্ন সাবজেক্টের তোমরা আনসার পেয়েছো। আর আমাদের বাকি আছে হচ্ছে ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং হচ্ছে মার্কেটিং। সো আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে এগুলা দিব, আনসারগুলো দিব। সো তোমরা একটু কানেক্টেড থাকবে আমাদের সাথে। সে সাথে আমাকে একটু জানিয়ে দিতে হবে তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, একটু কনফার্ম করতে হবে আমাকে, তাড়াতাড়ি একটু কনফার্ম করে দাও। আমি একটু দেখতে চাই তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, সেটাও একটু জানিয়ে দিবে। সেই সাথে আমরা লাস্টে তোমাদের টোটাল কয়টা এমসিকিউ হয়েছে সেটা কিন্তু আমাদের জানাতে কোনোভাবে ভুলবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে একটু দেখবো ম্যানেজমেন্ট কোয়েশ্চেনটা। আজকে কিন্তু ম্যানেজমেন্ট অনেক সহজ আসছে, আমি আশা করছি তোমাদের সবার পরীক্ষা বেশ ভালো হয়েছে। সো একটু দেখবো ম্যানেজমেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কি স্যার বলছে, কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা? কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা? আমরা জানি যে পরিকল্পনাগুলা একবার ব্যবহার করার জন্য নেওয়া হয়, অর্থাৎ যে পরিকল্পনাগুলা শুধুমাত্র একবার ব্যবহৃত হয় সেগুলাকে বলা হয় আমার একার্থক পরিকল্পনা। যেহেতু কর্মসূচি হচ্ছে একটা কোন ধরনের পরিকল্পনা স্যার? কর্মসূচি হচ্ছে আমার একটা একার্থক পরিকল্পনা। কোন ধরনের পরিকল্পনা? একার্থক পরিকল্পনা। সো এখানে স্থায়ী পরিকল্পনা তো না, এটা তো আমরা জানি। তাহলে কর্মসূচির আলোকে যেগুলো থাকে প্রত্যেকটাকে আমরা প্রকল্প বলি। সো আমরা বলতে পারি হচ্ছে কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা স্যার? একটা একার্থক পরিকল্পনা। কৌশলগত পরিকল্পনা না, মধ্যমেয়াদীও না এবং স্থায়ীও না। ক্লিয়ার? সো যাদের হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিবা। আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা আচ্ছা বলছে কি, অনুসারীদের হতে বেশি কাজ আদায় করিয়ে নেয়ার প্রক্রিয়া, অনুসারীদের কাছ থেকে হতে বেশি কাজ আদায় করিয়ে নেয়ার প্রক্রিয়া কোন নেতৃত্বে বিদ্যমান? অর্থাৎ কোন নেতৃত্বের মধ্যে যারা কর্মী আছে, যারা অনুসারী আছে, তাদের কাছ থেকে বেশি পরিমাণ কাজ আদায় করে নেওয়া হয়। তাহলে যাদের কাছ থেকে আমরা বেশি পরিমাণ কাজ করে নিই, এটা হচ্ছে দেখো তো পিতৃসুলভ নেতৃত্বের মধ্যে কি হয়? আদর যত্ন করে হচ্ছে কি কর্মীর কাছ থেকে বাবার মতো আদরও করবে, শাসনও করবে, সবকিছু করে হচ্ছে কাজ আদায় করে নেবে। লাগামহীন নেতৃত্ব কি? লাগামহীন নেতৃত্ব হচ্ছে যেখানে নেতা হচ্ছে কাজের সাথে, কর্মীদের সাথে কোনো কিছু হচ্ছে সম্পর্ক থাকে না, লাগামহীন। অথবা হচ্ছে এটাকে আমরা বলতে পারি মুক্ত। তো ওইদিকে আমি যাচ্ছি না, লাগামহীন নেতৃত্ব হবে না এটা। তাহলে হচ্ছে কি লাগামহীন নেতৃত্বে নেতা জাস্ট কর্মীদেরকে হচ্ছে কাজের লক্ষ্যটা ঠিক করে দিয়ে সে কোথায় হারায় যায়। সো লাগামহীন নেতৃত্ব হবে না। আবার হচ্ছে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। কর্মী কেন্দ্রিক নেতৃত্বের মধ্যে হচ্ছে যে কর্মী মানে নেতা কাজের কি হচ্ছে প্রতিষ্ঠান কি লক্ষ্যের দিকে আগাচ্ছে সেদিক দিয়ে চিন্তা করে না, নেতা চিন্তা করবে হচ্ছে যারা আমার কর্মী আছে তাদেরকেই বেশি গুরুত্ব দিবে, তাদের সুযোগ সুবিধার দিকে বেশি ফোকাস করবে। সো এক্ষেত্রে কর্মী কেন্দ্রিকও না। তো এক্ষেত্রে আমার আনসার কি? আমার আনসার হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। অর্থাৎ কর্মকেন্দ্রিক নেতৃত্ব মানে কি? যে নেতৃত্বের মধ্যে নেতা কি করে? নেতা হচ্ছে তার কাজটা আদায় করে নাকি। এখন বাপে যে কর্মী আছে তার মা মারা গেল, বাপ মারা গেল, এটা কিন্তু নেতা বুঝবে না। নেতা বললো আমি তোমাকে যে কাজটা দিলাম তুমি আমার এই কাজটা আদায় করে দাও। সো এইগুলো হচ্ছে ক্লাসে অনেকবার বলছি, আমি আশা করছি যারা ক্লাসে ছিলে, যারা ক্লাস করেছো তাদের পারার কথা, অবভিয়াসলি পারার কথা। সো যাদের হয়েছে তারা জানিয়ে দাও হয়েছে কিনা। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সটে যাচ্ছি এবার। নেক্সট কোয়েশ্চেন, তাহলে আনসার হচ্ছে কি কর্মকেন্দ্রিক নেতৃত্ব। যাদের হয়েছে কংগ্রাচুলেশনস। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে দেখি নিচের কোনটি সাংগঠনিক কাঠামোর চিত্রে থাকে না? নিচের কোনটি সাংগঠনিক কাঠামোর চিত্রে থাকে না? আচ্ছা, সাংগঠনিক কাঠামো আমরা জানি একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে যে একটা কি বলে
কে কার অধীনে কাজ করবে, কে কোন বিভাগে কাজ করে, এই সবগুলা কিছু কিন্তু লেখা থাকে কোথায়? সাংগঠনিক কাঠামোর মধ্যে। তাহলে আমার একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে বিভাগ এবং উপবিভাগের অবস্থান থাকে, কর্মীদের স্তর ভিত্তিক অবস্থান, কোন কর্মী কোন স্তরে কাজ করবে এটাও থাকে আমার। তারপর হচ্ছে ক্ষমতা প্রবাহ, ক্ষমতা প্রবাহ মানে কে কাকে নেতৃত্ব দিবে, কে কাকে অর্ডার করবে কোনো একটা কিছু বিষয়ে, সে জিনিসটাও কোথায় লেখা থাকে, সেটাও হচ্ছে আমার সাংগঠনিক কাঠামোর মধ্যে লেখা থাকে, মানে হচ্ছে চিত্রের মধ্যে থাকে। বাট আমার থাকে না কোনটা? আমার থাকে না হচ্ছে কর্মীদের কাজের লক্ষ্য। এখন কর্মীদের কাজের লক্ষ্য আসলে থাকে কোথায়? কর্মীদের কাজের লক্ষ্য বলতে বোঝায় যেটা পরিকল্পনা নেওয়ার সময় থাকে। হ্যাঁ, তো সাংগঠনিক কাঠামোর চিত্রে কিন্তু এটা থাকে না, এটা থাকে হচ্ছে যখন মানে কর্মীর কি কাজ সেটা আমরা যখন পরিকল্পনা নিই তখনই হচ্ছে এই জিনিসটা ডিফাইন করে দেওয়া হয়। ওকে, আচ্ছা এরপরের কোয়েশ্চেনটা একটু আমরা দেখবো স্যার। যাদের হয়েছে কংগ্রাচুলেশনস, একটু কমেন্টে জানিয়ে দাও যার যার হয়েছে। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে স্যার একটু দেখি, কোন ধরনের সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য থাকতে পারে না? এটা একদম ডিরেক্ট কোয়েশ্চেন, সো এটা না পারার কোনো কারণ নেই। দেখো তাহলে কোন ধরনের সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য থাকতে পারে না? আমরা জানি একদম ডিরেক্ট কোয়েশ্চেন, মিশ্র হবে না, আবার উৎপাদন সমবায় সমিতিও হবে না, ভোক্তা সমবায় সমিতিও হবে না, কারণ ভোক্তা সমবায় হচ্ছে ভোক্তাদের নিয়ে যে সমবায় সমিতি গঠিত হয়, উৎপাদকদের নিয়ে যে সমবায় সমিতি গঠিত হয়। তারপরে হচ্ছে মিশ্র সমবায় সমিতি হচ্ছে যে সমবায় সমিতিতে হচ্ছে একসাথে উৎপাদন সমবায় সমিতি, তারপরে হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের সমবায় সমিতির যে সমবায় সমিতিটা বিভিন্ন ধরনের কাজ করে সেটাকে আমরা মিশ্র বলতে পারি। আবার জাতীয় সমবায় সমিতিতে আমরা জানি সমবায় সমিতি মিলে, অনেকগুলো সমবায় সমিতি মিলে কিন্তু আমার জাতীয় সমবায় সমিতি হয়। সো আশা করছি এটাও পারার কথা, এটাও তোমাদের আসার কথা। সো এগুলা বেশ অনেকবার আলোচনা করেছি ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করছি পারছো তোমরা, যাদের হয়েছে কংগ্রাচুলেশনস, একটু কমেন্টে জানিয়ে দাও যার যার হয়েছে সেটা। ঠিক আছে, আমরা বেশি সময় নিব না, খুব কম সময়ের মধ্যে শেষ করব। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে স্যার একটু দেখি, নিচের কোনটি এক মালিকানা ব্যবসায়ের সুবিধা নয়? আয় আল্লাহ, এই কোয়েশ্চেন, এটা ছোট বাচ্চাও পারবে। দেখি তাহলে কি সুবিধা নয়? এই যে আমি যখন ক্লাস নিচ্ছিলাম আমি খালি একটা কথাই বলছিলাম, ঢাবি এই নয় যুক্ত শব্দটা বেশি দেয়। সো আমার মতো পাবলিক যারা আছে তারা হচ্ছে এই নয় যে ব্যাপারটা খেয়াল করে না। তো এই নয়ের দিকে কিন্তু জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি বারবারই ক্লাসে বলছি, আশা করছি এটা যারা ক্লাস করেছে তোমাদের কনসার্নের ছিল। নিচের কোনটি এক মালিকানা ব্যবসায়ের সুবিধা নয়? তাহলে আমরা সুবিধা কোনগুলো দেখি? সহজ পরিচালনা, এটা একটা সুবিধা। আবার গোপনীয়তা রক্ষা করা যায়, যেহেতু মালিক একজন সেই জন্য গোপনীয়তা রক্ষা করা যায়। আবার এক মালিকানা ব্যবসায়ের আরেকটা বড় সুবিধা হচ্ছে সহজ গঠন প্রণালী। ঠিক আছে, তাহলে হচ্ছে কি সুবিধা নয় কোনটা? তাহলে এই তিনটায় যদি আমার সুবিধা হয় তাহলে আমার সুবিধা নয় হলো অসীম দায়। অসীম দায় হচ্ছে আমার কি এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা, অথবা এক মালিকানা ব্যবসায়ের সুবিধা নেই। আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখন বারবার বলছি এক মালিকানা ব্যবসায়ের সুবিধা, অসুবিধা, প্রধান সুবিধা, প্রধান অসুবিধা, এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সো চলে আসছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা একটু দেখবো স্যার। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? কিচ্ছু বলার দরকার নাই, এটা আমিও বলবো না, আনসারটা বলবো না। আনসারটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে ফ্রেডরিক ডব্লিউ টেইলর অথবা FW টেইলর। সো যারা আনসারটা হচ্ছে হেনরি ফেল দিয়েছেন স্যার, হেনরি ফেল হবে না, হেনরি ফেল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক অথবা প্রশাসনিক ব্যবস্থাপনার জনক। তাহলে আমার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলো ফ্রেডরিক ডব্লিউ টেইলর। এইগুলা নিয়ে বলার কিছু নাই, জাস্ট এগুলো অনেকবার বলছি ক্লাসে, অনেকবার বলছি। সো আমি আশা করছি আপনাদের সবারই হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। তাহলে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন ধরনের প্রতিষ্ঠান? একদমই ইজি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যবসায়, যেটাকে আমরা বলি হচ্ছে TCB। হ্যাঁ, TCB। সো একদিন ক্লাস নেওয়ার সময় হয়তো আপনাদের মনেও থাকতে পারে যে TCBর মেন ইয়াটা হচ্ছে যে আমি যে ক্লাস নিচ্ছি তার পাশে, ওইভাবে বলছিলাম। আপনারা বললেন যে যদি পরীক্ষায় আসে TCBর প্রধান কার্যালয়টা কোথায়, তাহলে হচ্ছে আমি যে ক্লাস নিচ্ছি তার পাশে এটা লিখে দেওয়ার কথা বলছিলেন। আই হোপ আপনারা রিলেট করতে পারছেন। সো TCB এখানেও বলার কিছু নাই, আমরা জানি TCB একটা হচ্ছে কোন ধরনের প্রতিষ্ঠান, এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যবসায়। আবার হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানিও না, প্রাইভেট লিমিটেড কোম্পানিও না, সমবায় সমিতিও না, এটা হচ্ছে কি রাষ্ট্রীয় ব্যবসায়। সো যারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন,
যাদের হয়েছে সবাইকে কংগ্রাচুলেশনস। আচ্ছা, তাহলে হচ্ছে এখন স্যার নেক্সট ইয়াতে যাচ্ছি আমরা একটু। মানব সম্পদ কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত? ওকে, মানব সম্পদ কোন ধরনের? মানব সম্পদ বলার কিচ্ছু নাই, ঠুরস্থ একদম। আপনাদের লেকচার শিটে অনেকবার ছিল এই জিনিসগুলো, ক্লাসে অনেকবার বলছি। এগুলো হচ্ছে কি মানব সম্পদ আমার অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এটা কি রাজনৈতিক? না। আচ্ছা, যদি ওই যে বলছিলাম জনসংখ্যাকে আপনারা হচ্ছে সামাজিক পরিবেশ দিয়েছেন, এটা সামাজিক না, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে মানব সম্পদ কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। যদি জনসংখ্যা বলতো তখনই আমার সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত হইতো। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে স্যার একটু দেখেন, যখন ফাহিম তার কর্মীদের কত সংখ্যক পণ্য উৎপাদন করা উচিত? একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন করছে, এটা একটু মাথা খাটাইতে হবে। সো দেখি, যখন ফাহিম তার কর্মীদের কত সংখ্যক পণ্য উৎপাদন করা উচিত তা নির্ধারণ করেন, তখন তিনি ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেন? প্রথমত বলি, এটা নেতৃত্বের মধ্যেও যাবে না, এটা আমার সংগঠনের মধ্যেও যাবে না, এটা আমার দুইটাতে যাইতে পারে। একটা হচ্ছে আমার নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে আমার পরিকল্পনা। এখন প্রশ্ন হলো আসলে হবে কোথায়? এখানে বললো দেখেন, যখন ফাহিম তার কর্মীদের কত সংখ্যক পণ্য উৎপাদন করা উচিত তা নির্ধারণ করে দেন। তাহলে আমরা হচ্ছে প্রতিষ্ঠানের একদম প্রথম পর্যায়ে পরিকল্পনা নিই। পরিকল্পনায় কি করি, আমার কি পরিমাণ পণ্য উৎপাদন করা হবে সেটা হচ্ছে আমরা নির্ধারণ করে দিই। তাহলে যেহেতু প্রথম দিকে কি পরিমাণ পণ্য উৎপাদন করা উচিত সেটা আমরা বলে দিচ্ছি, এই জন্য আমার এই কাজটা হচ্ছে নির্ধারণ যেহেতু করে দিচ্ছে, সেটা হবে আমার পরিকল্পনা। যদি আমার এরকম বলতো নিয়ন্ত্রণ, কখন হইতো? নিয়ন্ত্রণ হচ্ছে যদি আমার আদর্শমান নির্ধারণ করত, মানে হচ্ছে কি কাজ হয়েছে কিনা সেটার জন্য একটা আদর্শমান নির্ধারণ করলো, দেন আমি বলতাম হচ্ছে এটা নিয়ন্ত্রণ। সো যেহেতু এখানে কত সংখ্যক পণ্য উৎপাদন করা উচিত তা নির্ধারণ করেন, মানে শুরুতেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে শুরুর দিকের কাজ, তো সেটা হচ্ছে আমার এটা পরিকল্পনা। ক্লিয়ার স্যার? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু নেক্সট দেখব। নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখি স্যার। যখন একজন ব্যবস্থাপক তার প্রকল্পগুলি সঠিক মান বজায় রেখে সম্পন্ন করেন কিন্তু অন্যদের তুলনায় বেশি সময় নেন, তখন ব্যবস্থাপক হিসেবে তিনি কি? একটু ক্রিটিক্যাল। সো এটা হচ্ছে একটু হয়তো সবার একটু কঠিন লাগতে পারে, কঠিন না বাট একটু মাথা কাটালে হবে। সো এখানে দুইটা পার্ট মেইনলি হচ্ছে, এখানে অ্যানালজি টাইপের করছে কোয়েশ্চেনটা। অ্যানালজি টাইপের বলতে হচ্ছে কি, আমাদের দুইটা ওয়ার্ড এখানে মনে রাখতে হবে, একটা হচ্ছে ইফেক্টিভনেস, একটা হচ্ছে আমার ইফেক্টিভনেস আর একটা হচ্ছে আমার এফিসিয়েন্সি। একটা হচ্ছে ইফেক্টিভনেস আর একটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। তাহলে ইফেক্টিভনেস মানে কি? ইফেক্টিভনেস মানে হলো সঠিক কাজটা করা। তাহলে ইফেক্টিভ মানে কি? ইফেক্টিভ মানে হলো কার্যকর। তাহলে সঠিক কাজটা করা হচ্ছে কি স্যার? মানে হচ্ছে এখানে দেখি, যখন একজন ব্যবস্থাপক তার প্রকল্পগুলো সঠিক মান বজায় রেখে সম্পন্ন করেন, তার মানে তিনি যে কাজটা করতেছেন সেটা ঠিক আছে, তাহলে সেই কাজটা ইফেক্টিভ কাজ, তার মানে হচ্ছে কার্যকর কাজ। তাহলে কার্যকর, তাহলে হচ্ছে আমাদের অ্যানালজিটা মিলাইতে হবে, দুইটা পার্টের মধ্যে অ্যানালজিটা মিলাইতে হবে। সেটা হচ্ছে যে ব্যবস্থাপক বলল যে সঠিক কাজ বজায় রেখে সম্পন্ন করেন, তার মানে তিনি ইফেক্টিভ কাজ করতেছেন। ইফেক্টিভ মানে হলো কার্যকর, আমরা পরে মিলাবো। পরে বলতেছে কি, কিন্তু অন্যদের তুলনায় বেশি সময় নেন। তাহলে এফিসিয়েন্সি ব্যাপারটার কনসেপ্ট একটু যদি ক্লিয়ার করি, এফিসিয়েন্সি মানে হলো যত কম সময়ে অথবা যত কম রিসোর্স ব্যবহার করে আমি ম্যাক্সিমাম আউটপুট দিতে পারবো, সেটা হচ্ছে আমার এফিসিয়েন্সি। তার মানে যে যত কম সময়ের মধ্যে কি করতে পারে অথবা যত কম রিসোর্স ব্যবহার করে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে আমার এফিসিয়েন্সি। তাহলে এই যে এখানে একটু আমরা দেখি, কিন্তু অন্যদের তুলনায় বেশি সময় নেন, তার মানে সময় হলো একটা রিসোর্স, তার মানে উনি বেশি সময় নিচ্ছেন, তার মানে ওনার মধ্যে কি আছে? এফিসিয়েন্সি কম আছে। অদক্ষ, যে মানুষটা যত বেশি দক্ষ তাহলে সে তত কম সময়ের মধ্যে বেশি পরিমাণ আউটপুট নিয়ে আসতে পারে। তার মানে হচ্ছে আমার আনসার কি হতে পারে? তাহলে একটা হলো কার্যকর, ইফেক্টিভনেস তাহলে হচ্ছে কার্যকর, এফিসিয়েন্সি মানে হলো দক্ষ, হ্যাঁ, যে এফিসিয়েন্ট মানে হলো দক্ষ, এফিসিয়েন্সি মানে হলো দক্ষতা। তার মানে হচ্ছে
যিনি কম সময়ের মধ্যে বেশি আউটপুট নিয়ে আসতে পারে তাকে আমরা বলতে পারি দক্ষ। হ্যাঁ, তাহলে যেহেতু আমাদেরকে বললো যখন একজন ব্যবস্থাপক তার প্রকল্পগুলো সঠিক মান বজায় রেখে সম্পন্ন করেন, তার মানে তিনি কার্যকর। ঠিক আছে, কার্যকর কাজটাই করলেন। তারপরে হচ্ছে কি, কিন্তু অন্যদের তুলনায় বেশি সময় নেন, তার মানে তিনি কেন বেশি সময় নেন, কারণ তিনি অদক্ষ তাই। তার মানে হচ্ছে কিন্তু অদক্ষ। তাহলে আমরা একটা অ্যানালজি মিলাইলাম। তাহলে এখানে প্রকল্পমুখী কিন্তু অকার্যকর, অকার্যকর না, অকার্যকর হলে আগেরটাই আমার আসবে, এই যে আগেরটা, এখানে অ্যানালজি মিলাতে হবে আমার প্রথম বাক্যের সাথে প্রথম যে বিষয়টা, দ্বিতীয় বাক্যের সাথে দ্বিতীয় যে অপশনটা এখানে আছে, এই জিনিসটা মিলে আমার আনসারটা করা লাগবে। তাহলে হচ্ছে দক্ষ এটাও না, অকার্যকর এটাও না, কার্যকর। হ্যাঁ, তিনি হচ্ছে কার্যকর কিন্তু অদক্ষ, এই যে এখানে ডি নাম্বারে হচ্ছে আমার আনসারটা আছে। সো আই হোপ, আশা করি পেয়েছে। আবেয়া রহমান ডি অ্যান্সার দিয়েছে, কংগ্রেচুলেশন স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে স্যার এবার একটু আমরা নেক্সটে যাব। বলল ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে একজন ব্যক্তির কেবল একজন ব্যবস্থাপকের কাছে রিপোর্ট করা উচিত। তাহলে আমরা হচ্ছে ক্লাসে বেশ অনেকবার পড়ছি এবং ইন্টারমিডিয়েটে আমাদের কলেজের বিভিন্ন পরীক্ষায় এই নীতিটা আসছে। সেটা হলো কি, আমরা জানি একজন ব্যক্তির আদেশকর্তা হবেন একজন মাত্র ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তি একজনের কাছ থেকে আদেশ গ্রহণ করবেন এবং তিনি জবাবদিহিও করবেন হচ্ছে একজনের কাছে। এই ব্যাপারটাকে বলা হয় আমার আদেশের ঐক্যনীতি। সো এখানে বলার কিছু নাই। নির্দেশনার ঐক্যনীতি কি? নির্দেশনার ঐক্যনীতি হচ্ছে একজন ব্যক্তি মানে পূর্ববর্তী কাজের সাথে মিল রেখে, পূর্ববর্তী নির্দেশের সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেয়া, এটা হলো আমার নির্দেশনার ঐক্য। তাহলে এটা হবে না। তাহলে নিয়মানুবর্তিতা মানে নিয়ম নীতি মেনে চলা। শৃঙ্খলার নীতি মানে হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো। ঠিক আছে, তাহলে এটাও হবে না। আমার আনসার কোনটা? আদেশের ঐক্য। আদেশের ঐক্য মানে কি, একজন ব্যক্তির আদেশ করতে হবেন একজন ব্যক্তি এবং তিনি রিপোর্ট করবেন একজনের কাছে। ক্লিয়ার আশা করছি। আচ্ছা, তারপরে হচ্ছে স্যার আমরা একটু নেক্সট কোয়েশ্চেনে যাব। বলছে কোন অংশীদার একটি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে কিন্তু এর ব্যবস্থাপনায় কোনো সক্রিয় ভূমিকা পালন করে না। সে যদি ইন্টারমিডিয়েটের একটা ছোট বাচ্চাও হয়, আমি আশা করছি এটা পারবে। কারণ হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসা থেকে এই কোয়েশ্চেনটা আসছে। সেটা হচ্ছে কি, কোনো অংশীদার একটি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, মূলধন বিনিয়োগ করার পরেও যখন সে পরিচালনায় অংশগ্রহণ করে না, তাকে আমরা বলি ঘুমন্ত অংশীদার। তাকে আমরা ঘুমন্ত অংশীদার বলি অথবা নিষ্ক্রিয় অংশীদার বলি। এগুলো লেকচার শিট থেকে আসছে। সো তারপরে হচ্ছে স্যার সীমিত অংশীদার তো হবে না, সাধারণ অংশীদারও হবে না, নামমাত্র অংশীদারও হবে না। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত আর আমি এখানে প্রত্যেকটা জিনিস ইয়া করার দরকার নাই। সো ঘুমন্ত অংশীদারের ডেফিনেশনটা বুঝতে পারছি, ওই জন্য ওইটাই অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে স্যার একটু দেখি আমাদের কোয়েশ্চেন শেষ। অলরাইট। আচ্ছা, সো কার কয়টা আনসার হয়েছে আমাকে একটু জানিয়ে দিতে হবে, তোমরা কমেন্টে জানিয়ে দাও। প্লাস হচ্ছে আমার এরপরে আমাদের মার্কেটিং আছে এবং হচ্ছে ফাইন্যান্স আছে। সবাই একটু হচ্ছে সে পর্যন্ত থাকতে হবে এবং যাদের কনফিউশন আছে তোমরা হচ্ছে কনফিউশনটা ক্লিয়ার করে নিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? এতক্ষণ যাবত তোমরা কিন্তু আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় যে সি ইউনিটের পরীক্ষা হলো তার অনেকগুলো সাবজেক্টে অর্থাৎ বাংলা, ইংলিশ, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এগুলো উত্তর, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এগুলো উত্তর জানলে তোমাদের বাকি আছে মার্কেটিং এবং ফাইন্যান্স। তো আমি তোমাদেরকে কিন্তু মার্কেটিংয়ের যে সমাধানটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। তো মার্কেটিং পরীক্ষার্থীর মধ্যে কেমন হয়েছে একটু বলবে, কারণ গতবারও যখন আমি ক্লাসটি নিয়েছিলাম তোমাদের যখন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু দেখতে পেয়েছিলাম যে মার্কেটিং কোশ্চেন মোটামুটি অন্য কোশ্চেনের থেকে সহজ আসছে। তবে এবছর এবার দ্বিতীয়বার পরীক্ষায় কিন্তু মার্কেটিং থেকে তুলনামূলক কঠিন কোশ্চেন আসছে। আমি বলবো মানে কিছু কোশ্চেনে কনফিউশন আছে, সুতরাং তোমাদের যে কনফিউশন ছিল উত্তর কোনটা হবে এইটা নিয়ে যাদের সমস্যা ছিল তারা হচ্ছে এখন ক্লাসে যুক্ত হও এবং কমেন্ট করতে থাকো ক্লাসে আসো কিনা এবং দেখতে থাকো কোনটা কি উত্তর আর কি। তোমাদের কনফিউশন আশা করি দূর করে দিব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন যেটা, কোনটি বিজ্ঞাপনের কাজ নয়? তো প্রথমেই আমাকে যে বিষয়টি জানাবে সেটা হচ্ছে বিজ্ঞাপন বলতে তুমি কি বুঝো সেটা আর কি জানাবে, যে বিজ্ঞাপন বলতে আসলে কি বুঝো। বিজ্ঞাপন হচ্ছে মূলত অর্থ প্রদত্ত একটা মাধ্যম, যেটার মাধ্যমে মানুষের কি করে, মানুষকে একটা পণ্য সম্পর্কে জানানো, অর্থাৎ মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যে আমি বাজারে একটা পণ্য নিয়ে আসছি। কে স্মরণ করিয়ে দেয়? মার্কেটার স্মরণ করিয়ে দেয় যে আমি বাজারে একটা পণ্য নিয়ে আসছি, এই পণ্য আপনার এই ধরনের বাধা দূর করতে পারে। অর্থাৎ অর্থ প্রদত্ত কোনো মাধ্যমে মানে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া। তো বিজ্ঞাপনের কাজ হচ্ছে জ্ঞানগত বাধা দূর করা এবং মানুষকে পণ্য সম্পর্কে মনে করিয়ে দাও। তো এইখানে দেখো আমাদের যেটা আসছে
লেখা আছে কোনটি বিজ্ঞাপনের কাজ নয়। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা গতবার তোমাদের যদি মনে থাকে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যারা ব্যতিক্রম ধর্মী চিন্তা ভাবনা করতে পারে সেই ধরনের কোশ্চেন দেয়। তো জেনারেলি আমরা জানি যে বিজ্ঞাপন কোন ধরনের কাজ করতে পারে, তো অনেক স্টুডেন্ট আর কি খেয়াল রাখে না যে বিজ্ঞাপন কোন ধরনের কাজ করে না। তো তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাদের কিন্তু জানা উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে তোমার বিজ্ঞাপন কোন ধরনের কাজ করে না, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু জানা উচিত যে কোন ধরনের কাজ করে না, অর্থাৎ নেগেটিভ উত্তরটা তোমার জানা উচিত। তো এইখানে যে বিষয়টা আমরা দেখব কোন ধরনের কাজ করে বিজ্ঞাপনের কাজ, জ্ঞানগত বাধা দূর করা। তো প্রথমে দেখো আমরা অবহিত করা মানে কি, মনে করিয়ে দেওয়া, এরপর আছে স্মরণ করিয়ে দেওয়া, প্ররোচিত করা, একই ধরনের উত্তর, এগুলো হচ্ছে একই সেম মানে কিছুটা সেম, মানে এটা হচ্ছে তোমার দেখা যাচ্ছে দুইজন পাশাপাশি হচ্ছে এই যে তিনটা উত্তর পাশাপাশি, কিন্তু এইখানে যে মুনাফা অর্জন করা এটা কিন্তু আলাদা। তো এইখানে দেখো অবহিত করা, তারপর হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া, প্ররোচিত করা একই, অর্থাৎ কাউকে মনে করিয়ে দেওয়া। তো এইখানে উত্তর হবে মুনাফা অর্জন করা। বিজ্ঞাপন কিন্তু তোমাকে মুনাফা অর্জন করতে সাহায্য করে না, বিজ্ঞাপন কি করে, জ্ঞানগত বাধা যেটা আছে এই জ্ঞানগত বা তথ্যগত বাধা দূর করতে সাহায্য করে, তথ্যগত বাধা দূর করতে সাহায্য করে। তো একটা পণ্য একটা ক্রেতার প্রথম যখন একটা মানে প্রথম কোনো কিছু সম্পর্কে জানার ইচ্ছা হয় বা কোনো কিছু অভাব অনুভব করে তখন কিন্তু সে একটা পণ্যর মানে করে। তো এই জন্য আর কি জ্ঞানগত বাধাটা দূর করে বিজ্ঞাপনের মাধ্যমে। তো দেখো এইখানে উত্তরটা হচ্ছে ডি, এখানে কিন্তু দেওয়া আছে, দেখো উত্তরটা কিন্তু ডি, অর্থাৎ বিজ্ঞাপন কি করে, বিজ্ঞাপনের কাজ নয় কোনটি, বিজ্ঞাপনের কাজ নয় হচ্ছে মুনাফা অর্জন করা। তো এরপরে আমি দেখব 50 নম্বর যে কোশ্চেনটা আছে, কোনটি বন্টন প্রণালীর সাধারণত দীর্ঘ হয়, কোনটির বন্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয়। তো আমাদের আগে বন্টন প্রণালী জানতে হবে। বন্টন প্রণালীর ইংলিশ হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল। বন্টন প্রণালীর ইংলিশ কি, ডিস্ট্রিবিউশন চ্যানেল। বন্টন প্রণালীর ইংলিশ হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল। তো ডিস্ট্রিবিউশন চ্যানেল মানে কি, ডিস্ট্রিবিউশন চ্যানেল হচ্ছে আমরা যখন একটা পণ্য উৎপাদন করি তো আমরা এই পণ্যটার কাজ কি, আমাদের পণ্যটা কিন্তু কি করতে হবে, আমাদের পণ্যটা কিন্তু ক্রেতার কাছে পৌঁছাতে হবে, অর্থাৎ আমাদের ফাইনাল যে কাস্টমার থাকবে অর্থাৎ চূড়ান্ত ক্রেতা থাকবে তার কাছে কিন্তু আমার পণ্যটা পৌঁছে দিতে হবে, এটা কিন্তু কাজ। প্রথমে কে থাকে, উৎপাদক থাকে, প্রডিউসার থাকে, তারপর হচ্ছে একেবারে শেষে অবস্থান করে কে, আমাদের যে ফাইনাল কাস্টমার সে। তো এর ভিতরে হচ্ছে আমাদের কিন্তু খুচরা পাইকার বিক্রেতা থাকে, খুচরা থাকে। তো যেটা প্রণালী আর কি দীর্ঘ সেটাকে আমরা বলবো বন্টন প্রণালী, বা এই যে সাপ্লাই চেইনটা বা এটা ডিস্ট্রিবিউশন চ্যানেলটা এটা কিন্তু দীর্ঘ। তো এইখানে দেখো অনেকগুলো পণ্য দেওয়া আছে। শিল্প পণ্য সাধারণত ব্যবসায়ীরা ক্রয় করে, কৃষি পণ্য সাধারণত আমাদের কৃষি কাজ যারা করে তারা কিনে, তারপর সেবা পণ্য এইগুলো কিন্তু আমার সেবাদাতার কাছে যাইতে হয়। তো এটা বন্টন প্রণালী কিন্তু হয়। বাট ভোগ্য পণ্য যেগুলো, আমরা কোনগুলো ভোগ্য পণ্য, যেগুলো মানুষ নিত্য নৈমিত্তিক ভোগের জন্য ব্যবহার করে, যেমন সুবিধাজনক পণ্য, আরও কি কি পণ্য আছে না। তো যারা হচ্ছে উত্তর দিয়েছো তারাও আর কি জানাবে কোন কোন পণ্য আর কি। তো এইখানে দেখো ভোগ্য পণ্য এটা কিন্তু যেটা আমরা ডিরেক্টলি ভোগ করি। তো ভোগ্য পণ্যের বন্টন প্রণালীটা হচ্ছে এমন যে প্রডিউসার থেকে মানে প্রডিউসার বলতে উৎপাদক থেকে আমাদের যে রিটেইলার থাকে, যে পাইকার যে থাকে, হোলসেলার যে থাকে এ পণ্যটা কিনে, এরপরে রিটেইলার পণ্যটা কিনে তারপর হচ্ছে আমাদের ফাইনাল কাস্টমার আসছে, সেই ফাইনাল কাস্টমারের কাছে কিন্তু পণ্যটা পৌঁছানো হয়। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে কাস্টমারের কাছে পণ্যটা পৌঁছানো, এইভাবে কাস্টমারের কাছে পণ্যটা নিয়ে যাওয়া। তো মাঝখানে আমাদের কে আসছে, পাইকার এবং খুচরা বিক্রেতা। তো দেখা যাচ্ছে ভোগ্য পণ্যের ক্ষেত্রে কিন্তু বন্টন প্রণালীটা দীর্ঘ হয়, বাট শিল্প পণ্যের ক্ষেত্রে কি করা হয়, ডিরেক্টলি ব্যবসায়ী প্রতিষ্ঠানে যায়, সে পণ্যটা কিনে নিয়ে আসে। তো এইখানে শিল্প পণ্যের কাজটা থাকে ব্যবসায়ীর কাছে পণ্যটা পৌঁছানো, কিন্তু ভোগ্য পণ্যের কাজ থাকে আমার পণ্যটা ভোক্তার কাছে পৌঁছাতে হবে। বোঝা গেছে? যদি সমস্যা থাকে জানাবে। তো এইখানে কোনটা উত্তর দেখো, তো এইখানে কিন্তু আমার উত্তর হবে ভোগ্য পণ্য। তো দেখো এখানে উত্তর ভোগ্য পণ্য, অর্থাৎ উত্তর এ। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, বেশি বেশি কমেন্ট করে জানাও যে কতটি হয়েছে তোমার, তারপরে দেখি আমার উত্তরের সাথে তোমারগুলো মিল থাকে কিনা। তো এইখানে দেখো কোনটির একাধিক শাখা রয়েছে। তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলোই কিন্তু একরকম লাগে না, সবগুলো মনে হয় না এক। চেইন স্টোর আছে, ডিপার্টমেন্ট স্টোর আছে, সুপার মার্কেট আছে, সুপার স্টোর আছে, সবগুলো এক মনে হলেও আমরা এইখানে দেখো চেইন স্টোরটা কি, চেইন স্টোরে বাংলা হচ্ছে বিপণী মালা। এখন বিপণী মালা বলতে কি, বিপণী মালা, তো বিপণী মালাটা হচ্ছে জেনারেলি একই ধরনের যে প্রতিষ্ঠানগুলো থাকে, অর্থাৎ সেই ধরনের প্রতিষ্ঠান একটা চেইন আকারে তোমার এখানে চলমান থাকে, চেইনের মতো কিন্তু চলমান থাকে। তো এইখানে দেখা যাচ্ছে আমি যে ধরনের ব্যবসা করি, অর্থাৎ আমার যদি ব্যবসাটা হয় হচ্ছে তোমার মানে কি বলা যায়, তোমাদের হচ্ছে কিডস টাইপের যে জিনিসগুলো সেল করি, যদি বাচ্চাদের জন্য জিনিসগুলো সেল করি, তো এই টাইপের দোকানগুলো বেশি থাকে, অর্থাৎ একই ধরনের দোকানের অনেকগুলো শাখা প্রশাখা থাকা, মানে এইটা হচ্ছে বিপণী মালা। মানে
একই পণ্যের ব্যবসায় করা, অর্থাৎ একই পণ্যের ব্রাঞ্চ থাকবে, সেই ব্রাঞ্চে গিয়ে। তো আমাদের এখানে যেটা চাইছি সেটা হচ্ছে কোনটির একাধিক শাখা থাকে। তো ডিপার্টমেন্টের এটা হচ্ছে আমাদের চেইন স্টোর। এরপরে আমাদের দেখো ডিপার্টমেন্ট স্টোর আছে, সুপারমার্কেট আছে। সুপারমার্কেট বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন জায়গায় বিক্রি হতে পারে। ডিপার্টমেন্ট স্টোর হচ্ছে একটা প্রতিষ্ঠানের ভিতরে বিভিন্ন সেভারাল ডিপার্টমেন্ট করা হয়, যেমন হচ্ছে তোমার বড়দের জন্য একটা জায়গা করা হয়, ছোটদের জন্য একটা জায়গা করা হয়, মাঝবয়সীদের জন্য একটা জায়গা করা হয়, মেয়েদের জন্য একটা জায়গা, ছেলেদের জন্য একটা জায়গা। তো এইভাবে কিন্তু ভাগ ভাগ করা হয়। এরপর সুপার স্টোর হচ্ছে সুপার মার্কেটের মতো কিছুটা, বাট চেইন স্টোর হচ্ছে একই ধরনের যে ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে না, ওই একই ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের শাখা। তো এরকম শাখার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একই ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান বারবার থাকতে থাকে, তো ব্রাঞ্চটা একাধিক থাকে। তো এইখানে আমাদের উত্তর হবে চেইন স্টোর। তো উত্তর কোনটা? উত্তর হচ্ছে ডি। এরপরে আমাদের 52 নম্বর যে কোশ্চেনটা আসছে, পণ্য ডিজাইন। এই পণ্য ডিজাইনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন পণ্য উৎপাদন করে তাকে কিন্তু পণ্যটা ডিজাইন করতে হয়। পণ্য ডিজাইন বলতে কি, পণ্যটার কিন্তু আকার আকৃতি কেমন হবে, পণ্যটা কিন্তু আর কি কতটা মানে মূল্য হবে কেমন, সব ধরনের বিষয় আমার আগে থেকে পরিকল্পনা করতে হয়। আর এই পরিকল্পনার যে কাজটা থাকে, এই টোটাল বিষয়টা কিন্তু পণ্য ডিজাইনের ভিতরে পড়ে। তো এইখানে যে উত্তরটা চাইছে, পণ্য ডিজাইন করার সময় কোনটির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। দেখো এইখানে উত্তরগুলো কিন্তু আমার কিছুটা হচ্ছে কনফিউশন আছে না, যে আমি কোনটা উত্তর দিব। এর আগে যে আমি 3টা কোশ্চেন সলভ করলাম তার থেকে কিন্তু এই কোশ্চেনটা কিছুটা কনফিউজিং। তো এইখানে দেখো চলতি ফ্যাশন, তারপরে ক্রেতার সংখ্যা, তারপর উৎপাদন সময় এবং বিনিয়োগ। তো এইখানে দেখো বিনিয়োগ তো একটা প্রতিষ্ঠানে, আমি নিচ থেকে যদি যাই, বিনিয়োগ তো একটা পণ্য উৎপাদনে অবশ্যই দরকার, উৎপাদনের সময় এটা খেয়াল রাখতে হবে, এটাও দরকার, ক্রেতার সংখ্যা এটাও খেয়াল রাখতে হবে, কারণ আমি হিউজ পরিমাণ উৎপাদন করতে পারবো না। বাট পণ্য ডিজাইন করার সময় কোনটা দরকার? পণ্য ডিজাইন করার সময় চলতি ফ্যাশন, এটাকে ইংলিশে বলা হয় ট্রেন্ড। এখন তোমরা যারা হচ্ছে ফেসবুক বা এইগুলোর সাথে হচ্ছে ফ্যামিলিয়ার, মানে সবাই তো এখন তো ফেসবুকে ক্লাস করতেছো, তোমরা হচ্ছে দেখবা স্কুইড গেম কিন্তু যখন হচ্ছে আসছিল, তো স্কুইড গেমের কিন্তু সময় কিন্তু কিছু ড্রেস হচ্ছে ভাইরাল হচ্ছিল, তারপর কিছু চকলেটস বিক্রি হচ্ছিল। তো ওইগুলো কিসের জন্য বিক্রি হয়েছে? তো ওইগুলো বিক্রি হয়েছে এই জন্য যে ওই সময় ট্রেন্ডে আসছিল ওইটা। এখন দেখো কোনটা ট্রেন্ডে আসে। আমি গতদিন হচ্ছে ঈদের সময় বা ঈদের আগে হচ্ছে আমি হচ্ছে বসুন্ধরাতে গেছিলাম। ওই বসুন্ধরাতে যাওয়ার পরে দেখি ডক্টর ইউনুসের যে হচ্ছে তোমার যে পাঞ্জাবিটা আছে না, ওই ধরনের পাঞ্জাবি এখানে বিক্রি হয়। তো এইটা কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব একটা ইনফ্লুয়েন্স করেছে। তো ইনফ্লুয়েন্স করার পরে কিন্তু ওই ধরনের জিনিসটা বাজারে আসছে। তো মেইনলি আমরা যখন একটা পণ্য ডিজাইন করি তখন আমাদের ক্রেতারা ওই সময় কোন ধরনের পণ্যের অভাব অনুভব করছে এটা কিন্তু আমার জানতে হবে। তাই চলতি ফ্যাশন বা ট্রেন্ডের উপরে কিন্তু আমার অধিকতর গুরুত্ব দিতে হবে। বোঝা গেছে? যদি বোঝা না যায় অবশ্যই জানাবে আমাকে। তো এটার উত্তর হবে আমাদের কি, পণ্য ডিজাইন করার সময় কোনটির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়? চলতি ফ্যাশন। তো উত্তর হচ্ছে এ, উত্তর এ। তোমরা কোনটা দিয়েছো জানাবে। এরপরে 53 নম্বর, বিপণন গ্রাহকের জন্য কি সৃষ্টি করে বলো তো? বিপণনকে ইংলিশে কি বলা হয়? বিপণনকে ইংলিশে বলা হয় মার্কেটিং। বিপণনকে ইংলিশে বলা হয় মার্কেটিং। অর্থাৎ মার্কেটিংকে কিন্তু অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়, বাট মার্কেটিংয়ের যে মেইন সংজ্ঞা সেটা হচ্ছে মার্কেটিং মিনস কমিউনিকেশন, যোগাযোগ সৃষ্টি করা, বা মার্কেটিং মিনস মানে কি ক্রিয়েশন অফ ভ্যালু। তো মনে করো তুমি ভ্যালু সৃষ্টি করতে পারো। এখন ভ্যালু জিনিসটা আসলে কি, এটা কিন্তু এক্স্যাক্ট উত্তর। বিপণন গ্রাহকের জন্য কি সৃষ্টি করে, এখানে পণ্য সেবা ব্যয় এটা না, এখানে কিন্তু ভ্যালু বলতে তোমার হচ্ছে বাড়তি যে বেনিফিটটা থাকে, বাড়তি বেনিফিট যেটা থাকে, বাড়তি বেনিফিট, এটা হচ্ছে তোমার ভ্যালু, বেনিফিট বা সুবিধা, এটা হচ্ছে ভ্যালু। এখন দেখো বিপণনের বিভিন্ন ধরনের কার্যাবলী হচ্ছে তোমার আবর্তিত হয় না, যখন দেখবে বিজ্ঞাপন কার্যাবলী আবর্তিত হয়, সাথে সাথে পরিবহন, তারপর হচ্ছে গুদামজাতকরণ, এই ধরনের কাজ কিন্তু আবর্তিত হয়। তো এক একটা কাজ কিন্তু এক একটা স্টেজে আবর্তিত হয়, এবং এক একটা স্টেজে যখন আবর্তিত হয় তখন কিন্তু পণ্যের দামটা আগে থেকে বাড়তে থাকে, এবং পণ্যের যে গুণাগুণ এটাও কিন্তু এক পর্যায়ে বাড়তে থাকে। যেমন রূপগত উপযোগ একবার সৃষ্টি হয়, তারপর হচ্ছে জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়, সময়গত উপযোগ সৃষ্টি হয়, স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন রাজশাহীর আম ঢাকায় বসে কিন্তু খাইতে পাচ্ছ, তো রাজশাহীর আম তুমি ঢাকায় বসে খাইতে পাচ্ছ, এই জন্য কিন্তু বেশি মূল্য তোমাকে দিতে হবে। যার কারণে আমরা বলছি বিপণন কি করে, ভ্যালু সৃষ্টি করে। তো বিপণনকে আমরা কি বলতে পারি, ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস, ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস। কারণ এইখানে প্রতিটা স্টেজে আমার কি হচ্ছে, বিপণনের আমার ভ্যালু যোগ করছে, এই জন্য আমরা এটাকে ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিসও বলতে পারি। তো আমার এখানে দেখো বিপণন গ্রাহকের জন্য কি সৃষ্টি করে, পণ্য সেবা ভ্যালু ব্যয়। তো এখানে কিন্তু আমার উত্তর হবে ভ্যালু। তো উত্তর কোনটা দেখো, উত্তর কিন্তু সি, অর্থাৎ বিপণন গ্রাহকের জন্য সৃষ্টি করে ভ্যালু। এরপরে আমার 54 নম্বর যে কোশ্চেনটা আসছে, উৎপাদন ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কি?
উৎপাদন ব্যবস্থাপনার প্রধান অনেকগুলো লক্ষ্য আছে। তো মেইন যে লক্ষ্যটা প্রধান লক্ষ্যের ভিতরে সেটা হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করা। তো উৎপাদন পরিকল্পনার ভিতরে কি বলতো, একটা উৎপাদন পরিকল্পনা তখনই ভালো উপায় হবে যখন তুমি উৎপাদন খরচটাকে কমাইতে পারবে এবং উৎপাদন খরচটা কমিয়ে তোমার উৎপাদনের পরিমাণটা বাড়াইতে পারবে, অর্থাৎ উৎপাদনশীলতা তৈরি করতে হবে। তো উৎপাদন পরিকল্পনার ভিতরে কিন্তু উৎপাদন খরচটা কম হওয়ার বিষয়টিও থাকতে হবে, যার কারণে আমরা বলছি যে উৎপাদন ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য হচ্ছে উৎপাদন খরচ হ্রাস। তো আমরা ডিরেক্টলি এখানে উত্তরটা দিলাম। এখানে দেখো শ্রম দক্ষতা বৃদ্ধি এইগুলো কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার ভিতরে পরে আসে, বাট প্রধান যে কাজটা সেটা হচ্ছে আমার উৎপাদন খরচটা কমাইতে হবে। কারণ আমি উৎপাদন খরচ যদি কমাইতে পারি তাহলে কিন্তু আমি কম দামে মানসম্মত পণ্য দিতে পারবো, কম দামে মানসম্মত পণ্য আমার দিতে হবে, যার জন্য আমার উৎপাদন খরচটা কিন্তু কমাইতে হবে। তো এরপরে যে এরপরে যেটা আছে আমার উত্তর, আমরা হচ্ছে 55 নম্বর আইএসও এর পূর্ণরূপ কি, এটা হচ্ছে ডিরেক্ট উত্তর। তো এইখানে দেখো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন, এটা জেনারেলি মনে করে যে এইখানে আইএসও এটা মনে করে, বাট আমার উত্তর হবে এইটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। সুতরাং এইখানে 55 নম্বরে আমাদের উত্তর হচ্ছে সি। এরপরে আমাদের 56 নম্বর কি, নিচের কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয়। তো উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয় কোনটি, দেখো উৎপাদন ব্যবস্থাপনা পণ্য ডিজাইন করে, মজুদ নিয়ন্ত্রণ করে, কি পরিমাণ পণ্য উৎপাদন করা দরকার সেটা কিন্তু করে, তারপর কারখানা বিন্যাস বা লেআউট কেমন হবে এটাও করে। তো কোন কাজটা করে না, বিক্রয় সংক্রান্ত কাজ, অর্থাৎ বিক্রয় পরিকল্পনা প্রণয়ন করে কারা, বিক্রয় পরিকল্পনা প্রণয়ন করে বিক্রয় ব্যবস্থাপনার কাজ বা বিক্রয় বিভাগের কাজ। সুতরাং উত্তর হবে বি, উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয় হচ্ছে বিক্রয় পরিকল্পনা তৈরি করা। এরপরে 57 নম্বর যে কোশ্চেন, আমরা মোটামুটি শেষের দিকে আসছি আমাদের মার্কেটিং এর আর কি, নিচের কোনটি উৎপাদনের উপাদান নয়। উৎপাদনের উপাদান হচ্ছে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই কোশ্চেনটা একটু কনফিউজিং, এই কারণে আমার এখানে কিন্তু একটা ব্যাখ্যা দিতে হবে, কারণ ভূমি, শ্রম, উৎপাদনের উপকরণ এই দুটো আসবে না এই দুইটার ভিতরে। তো এইখানে দেখো প্রযুক্তিও অনেকে মূলধন হিসেবে ধরে, আবার উদ্যোগকে অনেকে সংগঠন হিসেবে ধরে, বাট আমরা মনে করব যে ঢাকা ইউনিভার্সিটি এইখানে তোমার হচ্ছে এটাকে সংগঠন হিসেবে ধরেছে, যার কারণে এটা উৎপাদনের উপকরণ। আমার উপকরণ নয় কোনটি সেটা চাইছে, যার কারণে আমাদের উত্তর হবে কি, উত্তর হবে প্রযুক্তি, অর্থাৎ উৎপাদনের উপকরণ নয় কোনটি, উৎপাদনের উপকরণ নয় হচ্ছে প্রযুক্তি। তো দেখো এটা প্রযুক্তি। তো এইখানে তারপরে হচ্ছে দেখো ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়কে কি বলে, এটা খুবই সহজ, ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, ইউটিউব, টুইটার বা ইত্যাদির মাধ্যমে যে কাজটা করা হয় এটাকে বলা হয় হচ্ছে ই কমার্স, ই কমার্স। এরপরে 59 নম্বর কোশ্চেন দেখো, মৌখিকরণ বা প্যাকেজিং এর প্রাথমিক কাজ কোনটি। প্রাথমিক কাজ কোনটি, একটা পণ্য আমি যখন মৌখিকরণ করব তখন আমার টার্গেট থাকবে এটা যেন আমার হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়টাকে কমানো যায় এবং এটাকে সুরক্ষা দেওয়া, অর্থাৎ পণ্যের সুরক্ষাটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যদি পণ্যটা যদি হচ্ছে কাছের জিনিস যদি আমি ভালো একটা বক্সে না দিতে পারি কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই মৌখিকরণের প্রাথমিক কাজ হচ্ছে আমার পণ্যের সুরক্ষা দেওয়া। এরপরে সর্বশেষ যে কোশ্চেন, একেবারে আমার এক্স্যাক্ট যে উত্তর সেটা হচ্ছে কি 4P বা মার্কেটিং মিশ্রণের জনককে। এখানে ফিলিপ কটলার দেওয়া আছে যিনি মার্কেটিং এর জনক, আর বাকিগুলো যেমন এটা হচ্ছে আমাদের অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আর WJ স্ট্যানটন উনি কিন্তু ব্যবস্থাপনার অনেক মতবাদ দিয়েছেন। তো আমার উত্তর হবে ইজে ম্যাকার্থি, 4P এর জনক হচ্ছে ইজে ম্যাকার্থি, সুতরাং উত্তর বি। তো মার্কেটিং কোশ্চেন কার কয়টা হয়েছে জানাবে, আর কোথায় কোথায় কনফিউশন আছে এখনো অবশ্যই আমাদের গ্রুপে বা পেজে জানাইতে পারো। সবাইকে ধন্যবাদ। এরপরে হচ্ছে তোমাদের ফাইন্যান্স কোশ্চেনের সমাধান নিয়ে এক্ষুনি হাজির হবে, তো তোমরা ততক্ষণ যুক্ত থাকো। আমরা এখন শুরু করব আমাদের ফাইন্যান্স অংশের প্রশ্নের সমাধান। দেখি আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয়। দেখেন এই প্রশ্নটা আমাদের পরীক্ষাতে এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে। আমাদের যে শীট আছে বা লেকচার আছে সরাসরি একদম দেওয়া আছে যে বিনিময় বিলটা হচ্ছে একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করা যায়। কিভাবে, এই বিনিময় বিল যদি আপনি একবার উপস্থাপন করেন, যদি সেটা প্রত্যাখ্যাত হয় তার নিকট আবার উপস্থাপন করার সুযোগ থাকে। এই বিনিময় বিলটা কি, ধরুন একটা পার্টি হচ্ছে এ, এই এ বিকে আদেশ দিচ্ছে এই সিকে পরিশোধ করবে, মানে এ হচ্ছে পাবে। তো এই পাওনা টাকা কে আদেশ দিচ্ছে, এ আদেশ দিচ্ছে বিকে, টাকাটা কাকে দিবে, সিকে দিবে। তো এই যে বিনিময় বিলটা এই বির কাছে নিয়ে যাচ্ছে, তো বি যদি একবার প্রত্যাখ্যাত করে তার কাছে আবারও উপস্থাপনের সুযোগ থাকে, এজন্য একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করা হয় হচ্ছে বিনিময় বিল। এরপর আসি, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণবাচক পদ্ধতি
নয় কোনটি? আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সংখ্যাত্মক বা পরিমাণগত, একটা হচ্ছে সংখ্যাত্মক বা পরিমাণগত, আরেকটা হচ্ছে সাধারণ বা গুণগত। দেখেন এখানে ব্যাংকের হার নীতি একটা পার্সেন্ট থাকে, খোলা বাজার নীতি এবং জমার হার পরিবর্তন নীতি, এই তিনটাই হচ্ছে সংখ্যাত্মক বা পরিমাণবাচক। তাহলে কোনটি অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত নয় হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। ঋণের বরাদ্দকরণ নীতি হচ্ছে সাধারণ বা গুণবাচক পদ্ধতি। এর পাশাপাশি আরো কি কি আছে? নৈতিক প্ররোচনা আছে বা প্রত্যক্ষ শাস্তির ব্যবস্থা, এগুলা হচ্ছে সাধারণ বা গুণগত। তাহলে উত্তর হচ্ছে এ। আমরা পরের প্রশ্নে যাই। ঝুঁকির কোন প্রকারটি বীমার আওতায় পড়ে? দেখেন ফলাফলের ভিত্তিতে ঝুঁকিকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি আর একটা হচ্ছে ফটকা ঝুঁকি। যেই ঝুঁকিতে যদি কিনা ওই ঘটনাটা ঘটে, সম্ভাব্য ঘটনাটা ঘটে যখন শুধুমাত্র ক্ষতির সম্ভাবনায় থাকে, সেটাকে বলি হচ্ছে আমরা বিশুদ্ধ ঝুঁকি। যেহেতু ক্ষতির সম্ভাবনা থাকে এইটার আমরা বিমা করতে পারি, বিমার আওতায় এটা পড়ে। কিন্তু ফটকা ঝুঁকি যেখানে আপনার ঘটনাটা ঘটলে লাভও হইতে পারে লসও হইতে পারে, এই ক্ষেত্রে কিন্তু বিমা করা যায় না। ঠিক একইভাবে নৈতিক ঝুঁকি, গতিশীল ঝুঁকি বা অসীম ঝুঁকি, এগুলাতে বিমা করা যায় না। অসীম ঝুঁকির জন্য কোম্পানি কি করে না? বিমা চুক্তি করে না, কারণ কত ক্ষতি হবে কেউ জানে না, আপনাকে ক্ষতিপূরণ কত দিবে কোম্পানি জানে না। এই জন্য এই যে নৈতিক, গতিশীল, অসীম বা ফটকা, এই ঝুঁকিগুলো বিমাযোগ্য নয়, কিন্তু বিশুদ্ধ ঝুঁকি বিমাযোগ্য। উত্তর হচ্ছে সি। ওকে, পরের প্রশ্ন, কোন ধরনের বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়? খুবই প্লেন অ্যান্ড সিম্পল প্রশ্ন। আমরা ক্লাসে বা লেকচার শিটে বারবার বলা আছে এই ধরনের প্রশ্নটা, এই প্রশ্নটাই আসে হয় রিটেন না হলে এমসিকিউতে, যে সকল বিমা ক্ষতিপূরণের চুক্তি শুধুমাত্র জীবন বিমা ছাড়া। কারণ কি? জীবন বিমা হচ্ছে নিশ্চয়তা চুক্তি, আপনাকে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়। আপনি যে প্রিমিয়াম জমা দিবেন, যদি আপনার ক্ষতিপূরণ হতো, ক্ষতিপূরণের চুক্তি হতো, আপনার ক্ষতি না হলে প্রিমিয়াম দিবে, আপনাকে টাকা দিবে না। কিন্তু জীবন বিমাতে আপনি যখন টাকা দিবেন, প্রিমিয়াম দিবেন, আপনার ক্ষতি না হলেও কি করবে? আপনাকে টাকা দেবে। যেমন জীবন বিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি নয়, কিসের চুক্তি? নিশ্চয়তার চুক্তি। উত্তর হচ্ছে বি। এরপর কোনটি ঝুঁকির পরিমাপক নয়? দেখেন ওই চ্যাপ্টার 9-এ সুন্দর করে মানে বইতে ঝুঁকির পরিমাপকগুলো দেওয়া আছে। কি কি দেওয়া আছে? পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, পাশাপাশি ভেদাঙ্কও আপনার দেওয়া আছে। কিন্তু কি নাই? দেখেন ভেদাঙ্ক বা ভ্যারিয়েন্স যেটা দেওয়া আছে, এই যে বেটা, বেটার কথাটা এখনো বলা নাই, কিন্তু বেটা দিয়ে আসলে কি নির্দেশ করে? আমরা যখন সিএপিএম এর সূত্র করি, মূলধন ব্যয়তে সিএপিএম এর সূত্র করি, আমরা কিন্তু শেষে কি করি? বেটা দিয়ে গুণ করি। এই বেটা দিয়ে কি নির্দেশ করে? অপরিহারযোগ্য ঝুঁকি বা বাজার ঝুঁকি। অর্থাৎ এই বেটা বা বিটা যাই বলেন না কেন, এটা কি করে? ঝুঁকি পরিমাপ করে। কিন্তু ঝুঁকি পরিমাপ করে না হচ্ছে সহভেদাঙ্ক। এটার ঝুঁকির বিভিন্ন দিককে বিশ্লেষণ করে। কি করে? বিভিন্ন দিক বিশ্লেষণ করে, কিন্তু সরাসরি ঝুঁকি পরিমাপ করে না। আমরা দেখি উত্তর হচ্ছে বি। এরপরে কোন প্রকল্পের আইআরআর, আন্ত আয়ের হার, যদি কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয় থেকে সমান হয়। আমরা জানি আইআরআর হচ্ছে ওই মূলধন ব্যয় যেটা নিয়ে এনপিভি করলে এনপিভির মান কি হয়? 0 হয়। আমাদের যদি আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়ের সমান হয়, তাহলে এনপিভির মান কি হয়? 0 এর সমান, মানে 0 হয়। যদি কিনা আইআরআর বেশি হয় মূলধন ব্যয় থেকে, তাহলে এনপিভি হয় পজিটিভ, আর আইআরআর যদি কম হয় তাহলে এনপিভি হয় নেগেটিভ। তাহলে আইআরআর যদি সিসি বা কস্ট অফ ক্যাপিটাল মূলধন ব্যয়ের সমান হয়, তাহলে আমাদের ওই প্রকল্পের এনপিভি কি হয়? 0 হয়। উত্তর সি। এবার আসি, কোনটি সংকর সিকিউরিটি? ভাই সংকর, হাইব্রিড যাই বলেন না কেন, এগুলো আমরা কি বুঝি? এর ভিতরে দুইটা জিনিসের মিশ্রণ আছে। হাইব্রিড জাতের ধান দেশি এবং বিদেশি জাত মিলিয়ে একটা জাত করা হয়। ঠিক একইভাবে
হাইব্রিড সিকিউরিটিস মানে দুইটা জাতকে বা দুইটা সিকিউরিটির বৈশিষ্ট্যকে মিলায়ে একটা সিকিউরিটি করা হয়েছে, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এর মধ্যে বন্ড বা ঋণপত্রের বৈশিষ্ট্যও আছে, ইকুইটি বা শেয়ারের বৈশিষ্ট্যও আছে, এর জন্য এটাকে বলা হয় হচ্ছে হাইব্রিড সিকিউরিটিস। উত্তর হচ্ছে সি। বর্তমান মূল্য হিসাব করতে কোন হার ব্যবহৃত হয়? ভাই অর্থের সময় মূল্যের যে চ্যাপ্টারটা আছে এখানে একটা কথা আমরা বারবার বলি যে অর্থের বর্তমান মূল্য বের করা পদ্ধতিকে বলা হয় বাট্টাকরণ এবং ভবিষ্যৎ মূল্য বের করা পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। তাহলে বর্তমান মূল্য হিসাব করতে কি লাগে? বাট্টার হার লাগে। বর্তমান মূল্য হিসাব করতে বাট্টার হার লাগে, বাট্টাকরণ। যদি ভবিষ্যৎ মূল্য থাকতো উত্তর হতো সুদের হার বা চক্রবৃদ্ধি সুদের হার। উত্তর হচ্ছে বি। এরপরে বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় কি? আমরা জানি আমাদের উপায় 4টা আছে বইতে, একটা পিবিপি, এআরআর, আইআরআর এবং এনপিভি। এর ভিতরে আমরা এনপিভির মাধ্যমে আমাদের প্রকল্পকে সবচেয়ে ভালোভাবে বিশ্লেষণ করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। যার এনপিভি যত বেশি ওই প্রকল্প তত বেশি গ্রহণযোগ্য। এই জন্য উত্তর হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু বা নেট বর্তমান মূল্য পদ্ধতি, এনপিভি সবচেয়ে ভালো, সবচেয়ে এফেক্টিভ। ওকে, একটি বন্ডের অভিহিত মূল্য থেকে বেশি মূল্য বিক্রি হলে, একটি বন্ডের অভিহিত মূল্য থেকে বেশি মূল্য বিক্রি হলে তাকে কি বলে? বন্ডের লেখা আছে 100 টাকা, এটা যদি 110 টাকায় বিক্রি হয়, এই যে 10 টাকা থাকে এই 10 টাকা আমরা বলি প্রিমিয়াম বা অধিহার। প্রিমিয়াম বা অধিহার বেশি হলে মানে বেশি মূল্যে বিক্রি হলে আর কি, তবে বেশি মূল্যে বিক্রি হলে সেটাকে বলি আমরা প্রিমিয়াম বা অধিহার। যদি কিনা 90 টাকায় বিক্রি হতো, এই যে 10 টাকা কম, এই 10 টাকাকে আমরা বলতাম অবহার বা ছাড়। আর 100 টাকার বন্ড যদি 100 টাকাতে বিক্রি হয় সেটাকে বলি হচ্ছে আমরা সমমূল্য লেনদেন বা পার ভ্যালু। তাহলে যদি লিখিত মূল্য বা অভিহিত মূল্য থেকে বেশি দামে বিক্রি হয় সেটাকে বলি হচ্ছে আমরা প্রিমিয়াম বা অধিহার। আচ্ছা, ব্যাংক গ্রাহক সম্পর্কের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? একটা ব্যাংকের যদি আপনি গ্রাহক হন, ব্যাংক আপনার তথ্য গোপন রাখবে, পাশাপাশি আপনার অর্থ গ্রহণ করবে, আপনাকে অর্থ দিবে, আপনার হিসাব দেখাশোনা করবে, কিন্তু আপনাকে কি করবে না? লভ্যাংশ দিবে না। ব্যাংক আপনাকে কেন লভ্যাংশ দিবে? আপনি তো ব্যাংকের বিনিয়োগকারী না, শেয়ার হোল্ডার না। ব্যাংক লভ্যাংশ দেয় তার শেয়ার হোল্ডারদের, আর বাকি কাজগুলো কি করে? গ্রাহকের সাথে করে। তাহলে উত্তরটা হচ্ছে আপনার বি, ব্যাংকের লভ্যাংশ অন্তর্ভুক্ত নয়। আমাদের ফাইন্যান্সের এবং আজকের পরীক্ষার প্রশ্নের শেষ প্রশ্ন, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়? মানে কোন কাজটা কেন্দ্রীয় ব্যাংক করে না? আমরা জানি একটা দেশে ব্যাংকিং ব্যবস্থার অভিভাবক ও মাথা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারা কি করে? মুদ্রা ইস্যু করে, মুদ্রার প্রচলন করে, মুদ্রা নিয়ন্ত্রণ করে, অন্যান্য ব্যাংকগুলোকে ঋণ দেয়, অন্যান্য ব্যাংকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দেয়, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে, দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে। তো আপনার হচ্ছে যদি কিনা মুদ্রাস্ফীতি বাড়ে তারা কোনো ব্যবস্থা নেয়, বাজারে টাকা সরবরাহ বেড়ে গেলে ব্যবস্থা নেয়, মানে কি? অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলার লাভ বৃদ্ধি করার জন্য কাজ করে না, লাভ বাড়ানোর জন্য কাজ করে না। ব্যাংকগুলো যাতে ভালোভাবে চলতে পারে সেই কাজ করে, তাদেরকে হেল্প করে, পরামর্শ দেয়, ঋণ প্রদান করে, সব কিছুই করে, কিন্তু তাদের লাভ বৃদ্ধি হওয়ার জন্য কোনো কাজ বাংলাদেশ ব্যাংক করে না। তার মানে উত্তর হচ্ছে সি। এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকের সি ইউনিটের ভর্তি পরীক্ষার সকল প্রশ্নের সমাধান। আশা করি সকলে অনেক ভালো পরীক্ষা দিয়েছেন। সো আপনাদের সাথে দেখা হবে বিশ্ববিদ্যালয়ে, দেখা হবে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।